আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সম্মানিত দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ২১শে রাতের আজকের আয়োজনে এবং এই আজকের আলোচনার পুরো সময়টা জুড়ে আপনাদের সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, ২ মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ২% নিচে। সেই জায়গাটা নিঃসন্দেহে অনেক বেশি স্বস্তির, এবং এই স্বস্তিদায়ক একটি অবস্থার মধ্য দিয়ে যখন আমরা পার করছি, তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে উদ্বেগ প্রকাশ করা, তাদের যে ঘোষণা, দক্ষিণ আফ্রিকার যে নতুন ধরন যেটা ধরা পড়েছে করোনা ভাইরাসের ওমিক্রন, এই ধরনটি নিয়ে তারা যেভাবে উদ্বেগ উৎকণ্ঠা দেখাচ্ছে এবং বিশ্বব্যাপী যেভাবে ছড়িয়ে পড়ছে, একদম শেষ সময় পর্যন্ত আজকে আমরা যখন এই ২১শে রাতের আয়োজনটা করছি, সে পর্যন্ত সবশেষ তথ্য মতে ১৮টির বেশি দেশে এটি শনাক্ত হয়ে গেছে ইতিমধ্যেই, এবং আস্তে আস্তে করে আরও সমস্ত দেশে ছড়িয়ে পড়বে কিনা, এই ধরনটি বাংলাদেশেও প্রবেশ করবে কিনা, সেই জন্য এখন থেকে নানান ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা চলে এসেছে, এবং জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি যারা রয়েছে তারাও নানান ধরনের সতর্ক অবস্থানে থাকার জন্য বলছেন। এই যখন অবস্থা, তখন কথা না বাড়িয়ে এই ওমিক্রন যে ধরনটি, এই ধরনটি আসলে কেন আমরা এত ভয় পাবো, ভয় পাওয়ার কারণগুলো কোথায় কোথায় থাকবে, সতর্ক কেন বেশি থাকতে হবে, এবং ওমিক্রন নিয়ে আসলে কতটা গবেষণা হয়েছে, টিকার ব্যাপারে ওমিক্রন কতটা একেবারেই পিছু হটে যাবে, নাকি টিকার এই যে ডোজ এগুলোকেও হার মানতে হবে, এই নানাবিধ যে আলাপগুলো রয়েছে সেগুলোই করতে চাচ্ছি ২১শে রাতের আজকের আয়োজনে। এবং যারা রয়েছেন, যারা এই আলাপগুলো অনেক ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবেন, অনেক তথ্য দিতে পারবেন, তাদের সাথে আপনাদের শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার এ.বি.এম. আবদুল্লাহ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, সাবেক ডিন, সাবেক চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং স্টুডিওতে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আমি শুরুতেই স্বাগত জানাচ্ছি, এবং এই স্বস্তিদায়ক একটি অবস্থায় অনেক বেশি উদ্বেগ এবং সামনের দিনগুলোতে অস্বস্তিতে পড়ব কিনা সেই আলোচনা দিয়েই শুরু করব। স্যার, আপনি নিশ্চয়ই বলবেন কেন এত অস্বস্তির মধ্যে পড়তে হবে আমাদের, এই ওমিক্রনটা কি, কতটা ভয়ঙ্কর? ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকেও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম আপনার স্বস্তির কথাটি আগে বলতে হয়। বাংলাদেশে আমরা গত কয়েক মাস যাবৎ কিন্তু আসলেই ভালো অবস্থায় আছি, স্বস্তিটাকে তো কোনো সন্দেহ নাই। তবু মৃত্যুর মিছিলে মাঝে মাঝে কিন্তু একজন, গতকালে 2জন ছিল, আগের দিন 3, এরকম কিন্তু হচ্ছে। আমরা চাই এটা জিরোতে নামক, কোনো আমরা শুনতে চাই না যে করোনায় আমাকে মারা গেছে, এটা আমরা চাচ্ছি না। এটা অত্যন্ত সহযোগ বিভিন্ন কারণে, পার্সেন্টেজ তো অনেক কম। তারপরে যেন হাসপাতালে কিন্তু বেডগুলো খালিই বলতে হবে, প্রায় 95% বেড খালি, আইসিইউ খালি, অক্সিজেনের ডিমান্ড নাই। ইভেন যে ফিল্ড হাসপাতাল, সেখানেও কিন্তু বলতে পারেন যে বেড খালি রয়েছে, কারণ করোনার রুগী খুবই কম, না বলতে পারেন আর কি। যদিও পৃথিবীর অনেক দেশে কিন্তু বেড়ে যাচ্ছে, যেমন ইউরোপের দেশগুলোতে, প্রত্যেক দেশ, যুক্তরাজ্য বলেন, জার্মানি বলেন, ইটালি, নেদারল্যান্ড, ইভেন রাশিয়াতেও বেড়ে যাচ্ছে, এবং সেখানে মারাও যাচ্ছে কিন্তু প্রচুর। মাত্র কয়েকদিন আগে রাশিয়াতে কিন্তু একদিনে 1200-র উপরে রোগী মারা গেছে, প্রায় 46,000 আক্রান্ত হয়েছে। 4-5 দিন আগে জার্মানিতে 69,000 কিন্তু আক্রান্ত হয়ে গেছে, অনেক মারা যাচ্ছে, এরকম তো ঘটনা ঘটছে। সেই হিসেবে তো আমরা অবশ্যই স্বস্তিদায়ক তো বলতেই হবে, তাই না? তবে একটা কথা বারবার আমি বিভিন্ন সময় বলতাম, আমরা কিন্তু স্বস্তি যতই হোক, আত্মতৃপ্তিতে যেন কোনো সময় না ভুগি, আত্মতুষ্টি যেন না ভুগি, কারণ রোগটা কিন্তু আনপ্রেডিক্টেবল। এই ভাইরাসের চরিত্র হলে কিন্তু মিউট্যান্ট ভাইরাস, চরিত্র বদলায়, রূপ বদলায়, তাই না? ভয়াবহতা এরকম তো হচ্ছে, কারণ কিছুদিন আগে তো আমাদের অভিজ্ঞতা আছে, ডেল্টা এই ধরনের তো ছিল। এখন আবার নতুন কি বলবো, এক দানব, আবার বোধহয় দানবের কথা আমরা শুনতে পাচ্ছি, এটাও রূপ বদলায় আরেকটা নাম দেয়, সেটা হলো ওমিক্রন। এটাও একটা মানে নতুন ভাইরাস, এটা আমরা শুনতে পারলাম। যদি এটা মাত্র কয়েকদিন, আমরা 24শে নভেম্বর কিন্তু এর সম্বন্ধে জানতে পারি। সাউথ আফ্রিকাতে ইতিমধ্যে অনেক দেশে কিন্তু ছড়িয়ে গেছে, এটা প্রায় 24টা দেশে কিন্তু এর উপস্থিতি পাওয়া যাচ্ছে আর কি। ইউরোপের কিছু, আফ্রিকাতে অনেক দেশে আছে, ইউরোপের কিছু দেশেও কিন্তু পাওয়া যাচ্ছে। তো ভয়াবহতার কারণ হলো যে এটা আসলে দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছড়ায়। ইভেন একজন যে কোভিড হিরো, যে মানে কোভিড আক্রান্ত হয়ে ভালো হয়ে গেছে, তাকেও কিন্তু এটা বারবার আক্রান্তও কিন্তু করতে পারে। এই ভয়টা কিন্তু রয়ে গেছে, দ্রুত ছড়ায়, সুতরাং ভয় তো হতেই পারে।
তারপরেও যে কথাটা আপনি বললেন আমরা কতটুকু জানি, আসলে কিন্তু আমরা অনেকে জানি না, এখনো গবেষণার পর্যায়ে বা রিসার্চ পর্যায়ে রয়ে গেছে। তথ্য যতটুকু আমরা জানতে পারছি, ওমিক্রনে আক্রান্ত হয়েছে এরকম কেউ কি মারা গিয়েছেন কি? হ্যাঁ এটাও সত্য, আজ পর্যন্ত কোনো মৃত্যুর কোনো খবর নাই। সাউথ আফ্রিকাতে অনেক রোগী ভর্তি আছে, এটা সত্য, অনেক দেশেও কিন্তু ছড়িয়ে পড়ছে, এটাও সত্য, এবং দ্রুত সংক্রমণশীল, কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর নাই। এবং শুধু তাই না, খুব সিরিয়াস যে হয় তাও না। অন্যান্য এর আগে যে আমরা ভাইরাসে বলতাম খুব সিরিয়াস, হাসপাতালে যেতে হয়, আইসিইউ যেতে হয়, অক্সিজেন লাগে, হাই ফ্লো অক্সিজেনের। ডেল্টার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা ওমিক্রনের ক্ষেত্রে এখনো সেভাবে এখন দৃশ্যমান পর্যন্ত না। সেই তথ্য কিন্তু আমরা পাই নাই, আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ এগুলো কিন্তু রিসার্চ পর্যায়ে আগামী 7-10 দিন বা আগামী 1-2 সপ্তাহের মধ্যে হয়তো আমরা ডিটেলস আরো জানতে পারবো। শুধু তাই না, অনেকের ধারণা এখন ধারণা কিন্তু কনফার্ম না, যে বাজারে যে টিকাগুলো রয়ে গেছে সম্ভবত এতটা কার্যকরী এত হবে না। অনেক একটা তথ্যতে আমি জানতে পারলাম যে 25% হয়তো কার্যকরী হতে পারে। সুতরাং সেটাও তো একটা উদ্বেগের বিষয় তো বটেই। সেই জন্য এই উদ্বেগের কারণটাই একটা, দ্রুত সংক্রমণ, দ্রুত ছাড়া একই লোককে বারবার আক্রান্ত হয়, যিনি করোনা আক্রান্ত হয়ে ভালো হয়েছেন তাকেও আক্রান্ত করে, আবার টিকাও হয়তো কার্যকরী নয়, এবং এটা দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। সেজন্য এই WHO কিন্তু তারা উদ্বেগ প্রকাশ করছেন, এবং এই যে বিশ্ব বাণিজ্যের একটা সম্মেলন হওয়ার কথা ছিল সেটাও স্থগিত রাখছেন। অনেক দেশে কিন্তু ফ্লাইট বন্ধ করছেন, আমাদেরও তো সাউথ আফ্রিকা থেকে ফ্লাইট বন্ধ করাই হয়েছে। এবং আমি তো মনে করি যে আমাদের ঢিলে ঢালার কোনো সুযোগ কিন্তু নাই, কারণ গতবার যখন করোনা আমাদের দেশে আসলো, বাইরে থেকে লোকজনই তো আসছিল, তখন হয়তো কিছুটা, তখন আমরা জানতামও না অনেক কিছুই, নতুন রোগ অনেক কিছু জানি না, কীভাবে ছড়ায়, কীভাবে ডায়াগনোসিস, ওষুধপত্র, এগুলো তো আমরা সত্য। কিন্তু বাই দিস টাইম কিন্তু আমরা যথেষ্ট বলতে পারেন যে আমাদের ডাক্তাররা, আমাদের স্বাস্থ্যকর্মী, আমাদের নার্স, আমরা রোগীর চিকিৎসা কিন্তু ভালোই দিচ্ছি, এবং প্রশাসনও বা অন্যান্য কর্মকর্তা তারাও কিন্তু জানে কীভাবে এটার প্রতিরোধ করতে হয়। কারণ প্রতিরোধ তো একটাই রাস্তা, স্বাস্থ্যবিধি মানা, টিকা নেওয়া, এবং দুইটার ব্যাপারে আমাদের কিন্তু কঠোর হইতেই হবে। বিশেষ করে যারা বাইরে থেকে, সাউথ আফ্রিকা, অন্যান্য দেশ থেকে যারা আসে, আমরা তো জানি না তারা এই ভাইরাস আমদানি করে না আমাদের দেশে না ছড়ায় দেয়। সেই জন্য আমাদের বিমানবন্দর বলেন বা যে বর্ডার ল্যান্ড বন্দর যেটা, ইভেন নৌবন্দর বা রেলপথ, যে কোনোখানে বাইরে থেকে মানুষ যেখান দিয়ে ঢোকার সুযোগ থাকে, এগুলো কিন্তু কঠোর নজরদারি করতে হবে। তাদেরকে যারাই আসবে স্ক্রিনিং করতে হবে, টেস্ট করতে হবে, টেস্ট করে যদি পজিটিভ হয়ে যায় তাহলে সাথে সাথে আইসোলেশন, কোয়ারেন্টাইন, এই ব্যাপারে কিন্তু যথাযথ ব্যবস্থা নিতেই হবে। এই যে বর্ডার দিয়ে আমাদের বৈধ অবৈধভাবে অনেক লোকজন তো আসে, এবং যারা ইভেন বৈধও যারা আসে, যেমন এই যে ট্রাকে আসে, অন্যান্য গাড়ি আসে, মালপথ, এগুলো তো আসে, তার ড্রাইভার, হেল্পার, অন্যান্য শ্রমিক, প্রত্যেকের কিন্তু নজরদারিতে রাখতে হবে। কারণ আমরা ওই আগে যখন ডেল্টা আসলো তখন কিন্তু শুনতাম হয়তো ডায়াগনোসিস যে হোটেল লাগছে, পালায় কিন্তু চলে গেছে, এগুলোর যেন সুযোগ দেওয়া না হয়। কারণ এখানে আমাদের ঢিলে ঢালা বা শিথিলতার কোনো সুযোগ নাই। আর জনগণের জন্য একটা কথা আমি এখনই বলি, এই যে আমাদের খবর ভালো, মারা মানে মৃত্যুর মিছিল কম, সংক্রমণের হার কম, এইটা যেন আত্মতুষ্টিতে না ভুগি, কঠোরভাবে যেন আমরা স্বাস্থ্যবিধি মেনেই চলি। কারণ রোগটা তো আনপ্রেডিক্টেবল, সামনে আবার শীতকাল, বলা তো যায় না, শীতে বাড়তেও পারে। ইউরোপিয়ান দেশ, সমস্ত দেশে এটা বেড়ে যাচ্ছে, অনেক কিন্তু শীত শুরু হয়ে গেছে, তাতে ইউরোপিয়ান অনেক দেশে কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে এটা, ইউরোপিয়ান, রাশিয়ান, ইভেন আমেরিকাতেও কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্যবিধি বলতে মাস্কটা অন্তত পড়তেই হবে, হাত ধোয়ার চর্চা তো নাই বলতে গেলে। বাংলাদেশ এখন ওই যে 2% নিচে ভুলেই গেছি তো আমরা, ভুলেই গেছি যে জনগণের ঢিলে ঢালা ভাব, শিথিলতা ভাব বা গা ছাড়া ভাব, এইটা যেন আমরা না করি। কারণ আমাদের তো তিক্ত অভিজ্ঞতা রয়েছে, 2-3 মাস আগেও হসপিটাল ঢুকিতে শয়লাম, আইসিইউ খালি নাই, অক্সিজেন নাই, কত কষ্ট করতে হয়েছে। এই অবস্থার যেন সম্মুখীন আমাদের হতে না হয় হবে। এবং সেই জায়গাটায় আমরা কোনো কিছুই মানে এখন একদম বর্তমান সময়ে অনেক কিছুই করছি না। সেই আলোচনা নিয়ে আপনার কাছে আবার জোর দিতে চাচ্ছি, প্রশাসন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, এবং শুধু তো প্রশাসনের দায়িত্ব একা না, আমাদের জনগণের দায়িত্বটাও তো রয়েছে। সুতরাং সবাই সম্মিলিতভাবে এটাকে প্রতিরোধ আমাদের করতেই হবে। আপনাকে আবারও শুনবো, অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী রয়েছেন, তার কাছ থেকে একটু ঘুরে আসি। অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, যেটা গণমাধ্যমে উঠে এসেছে, আপনি নিশ্চয়ই এটা মানে ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন, যে এই যে নতুন ধরন ওমিক্রন, এটা স্পাইক প্রোটিনের 30টিরও বেশি মিউটেশন, এরকম একটি তথ্য রয়েছে, এবং টিকাগুলো, বেশিরভাগ টিকাগুলো বানানো হয়েছে এই স্পাইক প্রোটিনের উপর, এটা ব্যবহার করে বা এটাকে টার্গেট করে বানানো হয়েছে। সেই জায়গাটা থেকে কি আসলে বিশ্বব্যাপী এতটা ভয়ের উদ্রেক হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুল্লাহ সাহেবের কথাটা দিয়ে শুরু করব, যে এই বিষয়গুলো নিয়ে যখনই আলোচনা করব, কোনো মতেই যেন যদি কোনো পজিটিভ কথা বলা হয় তাতে যেন আত্মতুষ্টি, আত্মতৃপ্তিতে না ভুগি, সতর্কতা থেকে যেন না সরে যায়। এই যে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন যে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটি কিন্তু খুব ব্যতিক্রমী। কারণ কখনো এত দ্রুত কোনো ভাইরাস মিউট্যান্টকে মানে কখনো এত দ্রুত ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলা হয়নি।
এমনকি ডেল্টার ক্ষেত্রেও প্রায় 3-4 সপ্তাহ লেগেছে, সময় কারণ নিয়েছে, ভেরিয়েন্ট হ্যাঁ। অফ ইন্টারেস্ট প্রথমে ডিক্লেয়ার করে, তারপরে অবজার্ভ করে, তারপরে ভেরিয়েন্ট অফ কনসার্ন বলা হয়। ভেরিয়েন্ট অফ কনসার্ন হতে গেলে প্রমাণিত হতে হয় যে খুবই দ্রুত ছড়ায় এবং সেটা অনেক সিরিয়াস, অনেক মানে তীব্র অসুখ বিসুখের সৃষ্টি করে, হাসপাতালের দরকার, অক্সিজেনের দরকার, আইসিইউ দরকার ইত্যাদি দ্বারা অর্থাৎ তীব্রতা বাড়ায়। তীব্রতা বাড়ায়। তৃতীয়ত হচ্ছে ভ্যাকসিনগুলো কার্যকারিতা কমিয়ে দেয়। এই ধরনের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে। জি জি জি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত কিন্তু এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে শুধু একটা ইনডাইরেক্ট এভিডেন্স, সেটা হলো যে আফ্রিকার একটা প্রদেশে দেখা গেছে যে হ্যাঁ হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে, অনেক গুণে বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়, এবং সেটা সম্ভবত কারণ সেখানে যেহেতু শনাক্ত হয়েছে এই ভেরিয়েন্টের কারণে, ওমিক্রনের কারণে এটা ঘটেছে, এই এভিডেন্স থেকে ছড়ানোর ব্যাপারটা এসছে। কিন্তু তীব্রতার ব্যাপারে কিন্তু এখনো কোনো প্রমাণ নেই, কারণ সেখানে যে যাদের মধ্যে হয়েছে তারা বেশিরভাগই কম বয়সী এবং তুলনামূলকভাবে কম বয়সী, কিন্তু তাদের মধ্যে কিন্তু ওই তীব্রতা ব্যাপারটি আসে না। কিন্তু তারা তো এখনো সিভিয়ার পর্যায়ে গিয়েছেন কিন্তু এরকম ওটা তথ্য নেই। স্ট্রেস টেস্ট যেটাকে বলি, অ্যাসিড টেস্ট বলি আমরা, যে ওইটা প্রমাণিত নয় কারণে যতক্ষণ পর্যন্ত যারা ভালনারেবল, বয়স্ক, যাদের কোমরবিডিটি রয়েছে, তাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত খুব বড় আকারে এটা সংক্রমণ হচ্ছে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে এটা সত্যি সত্যি তীব্রতা করে কিনা, কারণ অনেক ভ্যারিয়েন্টই তো ইয়াংদের মধ্যে তুলনামূলকভাবে তীব্রতা করে না, মৃদু রোগ করে। সুতরাং এটি আরেকটা ব্যাপার। তৃতীয় ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিন, যেটা আপনি প্রশ্ন করলেন, এটা বাইপাস করবে কি করবে না এখন পর্যন্ত নিশ্চিত নয়। নিশ্চিত নয় এই কারণে যে এটাতে আসলে 50টি মিউটেশন রয়েছে, তার মধ্যে 30টি হচ্ছে স্পাইক প্রোটিনের। এখন স্পাইক প্রোটিনের যে মিউটেশন, দেখুন একটা ভাইরাসে হাজার হাজার মিউটেশন হচ্ছে, হাজার হাজার মিউটেশন রয়েছে। এগুলোতে এমনও হতে পারে 2টা মিউটেশন অনেক বিপজ্জনক হয়ে যেতে পারে, 1-2টা মিউটেশনই অনেক বিপজ্জনক হয়ে যেতে পারে, আবার 1000 মিউটেশনও বিপজ্জনক নাও হতে পারে। কেমন? ওই 30টা মিউটেশনে বন্ধু মিউটেশন হতে পারে, শত্রু মিউটেশন হতে পারে, অর্থাৎ সংখ্যাটা এখানে তীব্রতা প্রকাশ পায় না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে দেখছে যে এত মিউটেশন তো কোথাও কখনো দেখিনি। অন্য কোনো ভ্যারিয়েন্টে আমরা তো লিনিয়েজ বলি, ডেল্টা প্লাস হয়েছে, আলফা বিটা গামা, কিন্তু কোনোটাতে এত মিউটেশন তো একসাথে দেখিনি। সুতরাং তারা সতর্ক হয়ে গেছে, তারা সতর্ক হয়ে ভাবছে আগে আমরা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন ডিক্লেয়ার করি, তাতে মানুষের সতর্কতা মাত্রাটা বাড়ুক। এরপরে 2-3 সপ্তাহ আগে অবজার্ভ করে আসলে সেই ডেটাগুলো পেলে পরে যদি সংক্রমণ বৃদ্ধি পায় তাহলে হয়তো কনসার্ন থেকেই যাবে, কিন্তু তখন বোঝা যাবে যে এটি কি সত্যিকার অর্থে সেই বিপজ্জনক কিনা। কারণ এটা কিন্তু আরটিপিএস এর বেশ কিছু কিট কিন্তু এটাকে ডিটেক্টও করতে পারছে। তার মানে যে জিনগুলো, সেই জিনগুলো পরিবর্তনের জিনগুলো সবগুলো পরিবর্তিত হয়ে যায়নি, সেগুলো কিন্তু আছে। আমাদের যখন টিকা তৈরি হয়েছে তখন কিন্তু ওই কিছু টার্গেট যে জিনের থেকে যে টার্গেট প্রোটিন, সেগুলোকে কেন্দ্র করে হয়েছে। এখন সবগুলো পাল্টে যাবে না, এটা শিওর নিশ্চিত যে হ্যাঁ কার্যক্ষমতা কমতে পারে, কিন্তু তাই বলে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে না। এখন পর্যন্ত সেটাই দেখা যায়। অনেক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ভাবা হয়েছিল যে টিকা কার্যকর হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে তার কারণ টিকাটা নানানভাবে কাজ করে। একটা হলো এই ভাইরাসের ক্ষেত্রে যে স্পাইক প্রোটিনটা কিসের জন্য সবচেয়ে বেশি হলো, সে সেলে প্রবেশ করে, জীবকোষে প্রবেশ করে, কিন্তু জীবকোষে প্রবেশ করে অ্যান্টিবডি তৈরি ছাড়াও আরেকটি কিন্তু যেটাকে আমরা বলি টি সেল মেডিয়েটেড, অর্থাৎ সেল মেডিয়েটেড ইমিউনিটি বলে, প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু দীর্ঘকালীন প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এখন কিন্তু প্রমাণিত হচ্ছে যে আমাদের এই ন্যাচারাল প্রাকৃতিক ইনফেকশন আরও বেশি করে, টিকাও কিছু মাত্রায় করে, দুটো মিললে আরও বেশি হয়। সেটা হচ্ছে এক ধরনের মেমোরি সেল তৈরি করে। মেমোরি বলতে আমাদের একটা স্মৃতিশক্তি তৈরি হয়ে যায় সেলের ভিতরে। যদি পরের ইনফেকশন হয় তাহলে সেটা আবার টি সেল তখন অ্যান্টিবডি সেলটাকে তাড়াতাড়ি নিয়ে আসে, আরও মোবিলাইজ করে। এর থেকে বোঝা যায় যে এই যে আমাদের শুধুমাত্র অ্যান্টিবডি প্রবেশ বলে ভাইরাসের প্রবেশ ব্লক করার ক্ষমতা কমলো, তার দ্বারাই সব কিছু হবে না, আরও অনেক কিছুর বিষয় রয়ে গেছে। সেই জন্য আমরা মনে করছি, বিজ্ঞানী মহল মনে করে যে একদম কর্মক্ষমতা হারিয়ে যাবে না। আরেকটি খুব সুন্দর বিষয় রয়েছে, আমরা কিন্তু মেসেঞ্জার আরএনএ ভিত্তিক যেগুলো এমআরএনএ, যেটা আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বেশিরভাগই যা পেয়েছি এখন পর্যন্ত সবই বেশিরভাগই এমআরএনএ ভিত্তিক। এমআরএনএ ভিত্তিকগুলোতে খুব দ্রুত টুইচিং করতে পারে, এই জন্য মডার্না বা ফাইজার দেখতে শুরু করে দিয়েছে যে কোথায় কোথায় চেঞ্জ আনলে আমার ভ্যাকসিনকে আপডেট করে ফেলা যাবে। এটা খুব দ্রুত করা যায়, 2-3 মাসের মধ্যেই করা যায়। অন্য যেগুলো সেগুলো কিন্তু অত সহজে করা যায় না, কিন্তু এমআরএনএতে সিকোয়েন্স চেঞ্জ করলেই কিন্তু নতুন ভ্যাকসিন আপডেটেড হয়ে যাবে। সেজন্য ওই দিক থেকে কিন্তু বড় বিপদ নয়। কিন্তু বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে যে আমরা এটাতে সতর্ক হওয়া এক জিনিস, ওভার রিয়াকশনের দ্বারা এই যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ ওভার রিয়াকশনের জন্য যেটা করেছে, যার ফলে সাউথ আফ্রিকার ফ্লাইট ব্লক করে দেওয়া, অমুক অমুক দেশকে ব্লক করে দেওয়া,
এটা কিন্তু আরেকটা বিপদ আনতে পারে। এবং সেই ওভার রিয়্যাক্ট করার কারণে আরেকটি যেটি বড় বিষয় হয়েছে, যেটাও গণমাধ্যমে এসছে, মডার্না ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে তারা আরও বুস্টার ডোজ উৎপাদনে যাচ্ছে, এবং তারা আমেরিকা তো বুস্টার ডোজের যে এক ধরনের একদম অনুমতি দিয়ে দেয়া 16 বছরের পর থেকে সেটা দিয়ে দিয়েছে। তাতে তো অন্য দেশ আরও টিকা কম পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সমস্যাটা তো তৈরি হচ্ছে ওই সব দেশের স্বার্থপরতা দিয়ে। যেসব দেশগুলো আত্মস্বার্থের জন্য এবং অত্যন্ত স্বার্থপরতার সঙ্গে নিজেদের ভ্যাকসিন 5 গুণ মজুত করছে, যেখানে অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলোতে আমরা অত্যন্ত কম ভ্যাকসিন পাচ্ছি, সেই জায়গাগুলোতে যদি ভ্যাকসিন কম যারা পেয়েছেন তাদের মধ্যে কিন্তু সংক্রমণ থাকবে, এবং এটা দিকে দিকে আগুনের মতো দমকা দমকা জ্বলে উঠবে। এবং ভাইরাসটা যদি কোনো সুযোগ পায়, যখন সে বংশবৃদ্ধি করে, তখনই কিন্তু ভুল করে। মিউটেশন এক ধরনের ভুল করা, ভালো ভুলই বেশি করে, কিন্তু একটা দুইটা খারাপ করলে এই ধরনের ঘটনা ঘটে। তাহলে ভুলের মধ্যে ফেলে দেয়। তাহলে এই যে স্বার্থপরতা, যার দ্বারা এই যে আমাদের আফ্রিকা, তো সাউথ আফ্রিকাও তো কিন্তু 40% মতো একটা ডোজ পেয়েছে, এই যে আনভ্যাকসিনেটেড মানুষের সংখ্যা, এই কাজগুলো কিন্তু ভালো হয় না। আরেকটি বিপদ হচ্ছে যে এখন যদি আমরা এইভাবে ওভার রিয়াকশনের দ্বারা পানিশ করতে থাকি, যেখানে পুরস্কৃত করা উচিত ছিল বিজ্ঞানীদেরকে, ওই দেশগুলোকে, যে তোমরা ডিক্লেয়ার করেছো স্বচ্ছভাবে, কারণ আমরা শুরুতে দেখেছি অনেক দেশ কিন্তু ডিক্লেয়ার করেনি টাইমলি, যার জন্য আমরা বিপদে পড়ে গেছি। এই যে যদি এই ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু অনেক দেশে, বাংলাদেশেও কিন্তু মিউটেশন হতে পারে। তখন বলা হবে যে না, সায়েন্টিস্টরা তুমি যদি পাও এটা কিন্তু চুপ করে থাকো, এটা জানিও না, কারণ আমি তো ভিক্টিমাইজ হয়ে যাব। এই স্বচ্ছতার কিন্তু অভাব শুরু হয়ে যাবে। হ্যাঁ, যে আমাদের রিয়াকশন করতে হবে, আমাদেরকে বর্ডার সীমান্ত ব্যবস্থাপনা করতে হবে, কিন্তু সীমান্ত নিয়ে যদি আমরা বেশি রকম মাতামাতি শুরু করে দিই, আরও অন্যান্য কাজগুলো, যেখানে স্বাস্থ্যবিধির ব্যাপার রয়েছে, যেখানে জনসম্পৃক্ততার ব্যাপার রয়েছে, যেখানে আমাদের স্বাস্থ্য সক্ষমতা বৃদ্ধির ব্যাপার রয়েছে, লিয়াকত আলী, সেই সম্ভাবনাই তো এখন সবচেয়ে বেশি, বা সেই আশঙ্কাই তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে যেভাবে সবাই এক ধরনের সিলগালা করে দিতে চাচ্ছে, এবং গণমাধ্যমে যে চিত্র এসেছে যে তাদের এয়ারপোর্ট পুরো ফাঁকা, কোনো ধরনের মানুষের যাতায়াত নেই, কোনো দেশের মানুষ যাচ্ছে না, এটা ব্যাকফায়ার করবে। যদি সেখানে অন্য দেশ তো সেই হাইট করবে, অন্য দেশগুলো স্বচ্ছতা হারাবে এবং বিজ্ঞানীদেরকে বলে দিবে তোমরা সহজে তথ্য লিক করবে না আমার পারমিশন ছাড়া। দেশগুলো, আপনি নিশ্চিত থাকুন, কারণ আমরা কিন্তু এখন যে কাজটা করা উচিত ছিল অন্যান্য দেশে, যারা এইসব কাজগুলো করছে, যারা বুস্টার ডোজ দিয়ে মাতামাতি করছে, তাদের উচিত ছিল ইকুইটি, সাম্য তৈরি করা। ভ্যাকসিনের ক্ষেত্রে সমতা, সারা দুনিয়া আগে একটা ডোজ অন্তত পাক, বিশেষ করে যারা ভালনারেবল গ্রুপ, সেই দিকে মনোযোগ না দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য সামগ্রীর যে সহজলভ্যকরণ, এই যে টিকার বাণিজ্যিকীকরণকে কমানো, ওইগুলো বাদ দিয়ে যে কাজগুলোতে তারা হাত দিয়েছে, এটা ক্লাইমেট ক্রাইসিসও তারা এই কাজ করছে, তারা স্বাস্থ্যের ক্ষেত্রে এই কাজ করছে, এই কাজগুলো কিন্তু ভালো কাজ নয়। কেমন, আমাদের দেশের ভিতরেও আমাদেরকে এই কথাগুলো ভাবতে হবে। আমরা যদি একটা ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি, তাকে আমি লাল ফ্ল্যাগ উড়িয়ে দিলাম, আমার সদ্য আব্দুল্লাহ ভাই, আমরা শুরু থেকে কিন্তু বলছি যে এইভাবে কিন্তু স্টিগম্যাটাইজ, যেটাকে বলা হয়, চিহ্নিতকরণ করে তাকে যদি ভিক্টিমাইজ করি, তাহলে কিন্তু একটা বাসা থেকে বাড়িও বলবে না যে আমার কিছু হয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলোকে স্বচ্ছতার সঙ্গে আমরা কিন্তু ওই প্যান্ডেমিক শুরুর সময় এখন নেই, এখন কিন্তু যিনি যেটা বলেছেন, আমরা কিন্তু অনেকগুলো তীক্ষ্ণ অস্ত্র আমাদের হাতে এসেছে। তীক্ষ্ণ অস্ত্রের মধ্যে ঔষধ আমরা জানি, আমরা ট্রিটমেন্ট প্রোটোকল জানি, আমাদের মধ্যে কিছু হলেও আমরা ভ্যাকসিনেশনের জানি, আমরা মনোক্লোনাল অ্যান্টিবডি জানি, আমরা খাওয়ার মুখের ট্যাবলেট পর্যন্ত জানি, প্লাস কিভাবে ভাইরাসগুলো সংক্রমিত হয়, কোনটা মেজর পথ, সেটাও জানি। এই ভ্যারিয়েন্ট হলেই যে সে আহামরি অন্যরকম হয়ে যাবে, একদম আকাশ পাতাল তফাৎ হবে না, তার জন্য কিছু প্রোটোকল অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু দেখুন, আমাদের একটা বড় প্রবলেম হয়ে গেছে যে আমরা যে কাজগুলো আগে করতে হবে, বৈশ্বিক কমিউনিটি, সেই কমিউনিটি, WHO কিন্তু কখনো ওভার রিয়্যাক্ট করার চাইতে সতর্ক থাকার কথা বলছে, কিন্তু আমরা কিছু দেশ, কিছু কমিউনিটি ইতিমধ্যে কিন্তু ওভার রিয়াকশন করে আরো সমস্যা আমরা সেই ওভার রিয়্যাক্ট কোনো দেশ করে ফেলি, এবং সেই জায়গাটা থেকে যদি সেই হাইড অ্যান্ড সিক গেম শুরু হয়ে যায় বিশ্বব্যাপী, অনেক ভয়ঙ্কর হবে। অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনার কাছে আসতে চাই, এই জায়গাটা থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা বিশ্বের স্বাস্থ্য নিয়ে ভাবছে, মানুষকে আহ্বান জানাচ্ছে, কিন্তু কেন জানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানগুলো অনেক বেশি উপেক্ষিত হচ্ছে, এবং উপেক্ষিত হয়ে বারবারই এই যে টিকা বৈষম্য বা
সেই সতর্কতার জায়গা থেকেও একটা দেশকে বন্ধ করে দেয়া, এইখানে আসলে কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অসহায় হয়ে যাচ্ছে কিনা? না ধন্যবাদ। আসলে অসহায় কথা বললাম, কিন্তু এর আগেও কিন্তু বিশ্ব স্বাস্থ্যতা তাদের স্টেটমেন্ট কিন্তু বিভিন্ন সময় বদলাইতো। এর আগেও কিন্তু আমরা আগেও দেখছি, তাই না? এটা কিন্তু হতো আসলে। সেই জন্য মানুষের মধ্যে একটা জিনিস হয়তো ওইভাবে একটা ভাব তৈরি হতেও পারে। তবে একটা কথা হলো যে, কথাটা আমি আগেই বলছি যে আমাদের ভালো আছি বলেই অন্য দেশে বেড়ে যাচ্ছে। কারণ শুধু এই ওমিক্রনের কথা বলছি না, ইন জেনারেল করোনার জন্য আমাদেরকে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নাই, বা আত্মতৃপ্তি যাই বলেন, আমাদের কিন্তু সতর্ক হয়েছে। কারণ করোনা থেকে বাঁচার তো একটাই রাস্তা, স্বাস্থ্যবিধি মানা, টিকা নেওয়া, প্রতিকার প্রতিরোধ, তাই না? যেন না হয়, হয়ে গেলেই তো ঝামেলা। যদি আমাদের চিকিৎসা আছে, আমরা চিকিৎসা পারি, দিতে পারি, কিন্তু হলে তো সাফারিংস, যিনি হয় উনি ভোগে, তার পরিবারটা ভোগে, একটা টেনশন, অনেক কিছুই তো হবে। যদিও আজকাল মানুষ অতটা ভয় কিন্তু পায় না, গা ছাড়া কিন্তু সবারই হয়ে গেছে, করোনা দিয়ে কেউই ভয় পায় না। এটা শুধু আমাদের দেশে না, আমি বাইরেও কিছুদিন আগে ঘুরে আসলাম, দেখলাম ওই দেশেও কিন্তু এতটা যে মাস্ক পরা, হাত দেয়, এতটা পাত্তা কিন্তু দেয় না অনেকে, অনেকের মধ্যে ঢিলে ঢালা। এখন তো বিক্ষোভ তো হচ্ছে অস্ট্রেলিয়াতে, নেদারল্যান্ডে বিক্ষোভ হয়েছে, ওরা ব্যাপক বিক্ষোভ হয়েছে, মানতেই চায় না, তাই না? নেদারল্যান্ডে বিক্ষোভ হয়েছে, ওরা ওই যে কঠোর নিষেধাজ্ঞা, লকডাউন মানতে চায় না। অস্ট্রেলিয়াতে বিক্ষোভ হয়েছে, ইভেন টিকাও অনেকে নিচ্ছে, ইভেন পৃথিবীর অনেক দেশ, ইভেন আমেরিকার মতো দেশে ওরা কিন্তু 100% লোকের টিকা দেয়নি, 50-60 লোকের টিকা, অনেকে টিকা নিতেই চায় না। ব্রিটেনেও দেখছি আমি ইয়াং গ্রুপগুলো কুসংস্কার রয়েছে। হ্যাঁ, সেটি বলছে, শুধু আমাদের দেশে, আমরা শুধু আমাদের দেশের মানুষকে যে দোষ দেবো তাও কিন্তু না, কিন্তু অনেক দেশে এরকম বললেন কুসংস্কার, অনেকে বিশ্বাসই করে না, টিকার দরকার না, অনেকে বলে ব্লাফ, এটা হ্যাজ নো রোল, এরকম কথাও কিন্তু বলে। তারপরেও আমি বলবো, কারণ আমাদের একটা মনে রাখতে হবে, 2-3 মাস আগেও তো আমরা একটা ভয়াবহ অবস্থার শিকার হয়ে গেছিলাম, মৃত্যুর মিছিল কিন্তু 3 অঙ্কের মধ্যে হয়ে গেছে, তাই না? হাসপাতাল রুগীতে শয়লা, বেড নাই, তাই না? একদিন তো মারাও গেছে, তাই না? এবং শুধু বেড নাই, মানে আইসিইউ নাই, অক্সিজেন, এরকম ঘটনা তো ছিল। ওষুধপত্র একটু ক্রাইসিস হয়েছিল, পাওয়া যায় না, দাম বেশি, এগুলো তো হয়ে গেছিল। আমাদের যেন ওই অবস্থার সম্মুখীন হতে না হয়, কারণ ওই কি বলবো, ঘরপোড়া গরুর মতো, তাই না? যেন ওই ধরনের ঘটনা যেন না ঘটে। সেই জন্য আমি মনে করি যে আমরা যত কিছু করি, সারা ওয়ার্ল্ড কি করলো ওরা কি করলো, আমার কথার দ্বারা তো ওরা এটা মানবে না। এই জায়গাটাই তো আসলে ঘরপোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে মনে করে যে আবার বোধহয় সেই কথাটাই বলছি। আমরা কেন সেই ভয়টা পাই না? এখন যেভাবে জনসমাবেশ হচ্ছে এবং মানুষ অনেকটা ভুলেই গেছে যে টিকা নিয়ে ফেলেছি 2 ডোজ, যারা নিয়েছে বাংলাদেশে তারা কোনোভাবেই এটা মানছে না, তারা সব জায়গায় হচ্ছে। এবং সেটাই বলছি আমি, যে সবই তো খোলা, পার্ক বলে, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র, হোটেল, রেস্তোরাঁ, বিয়ে শাদী তো ধুম পড়ে গেছে, তাই না? তারপরে ধর অফিস আদালত সবই খোলা, স্কুল কলেজ খোলা, তারপরে যে রাজনৈতিক মিছিল টিল তো হচ্ছে রেগুলার। না, আর পথে তো এখন শিক্ষার্থীরা পথে বের হয়ে তারা মাস্ক ছাড়াই, যেটা আমরা বলি যে শারীরিক দূরত্ব মেইনটেইন করা, ওটা তো আর হচ্ছে না। জনসমাগম তো হচ্ছে, বারবার বলে অন্তত 3 ফিট যেটা আমরা বলি, কেউ তো মানছে না। এটাই তো আমাদের অনেকটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই যে ওমিক্রনে আসে যে ধরবে তা তো না, ওই ভাইরাস তো, কারণ পৃথিবীর অনেক দেশে, আমার দেশ দ্বিতীয় ঢেউ গেল, কোনো দেশ তৃতীয় ঢেউ, রাশিয়ার মতো দেশে যেখানে প্রায় 80% রোগী কিন্তু টিকা দেওয়া হয়েছে, 4র্থ ঢেউ চলছে, একদিনে 1200 বেশি রোগী মারা গেছে, প্রায় 46,000 রোগী আক্রান্ত হয়েছে। সুতরাং হবে না কথা কিন্তু বলতে পারি না আমরা, আনপ্রেডিক্টেবল হতেও পারে, না হলে তো খুবই ভালো। আচ্ছা, সেক্ষেত্রে এই যে যারা বিদেশ থেকে আসবে এই মুহূর্তে, বিশেষ করে সাউথ আফ্রিকা হোক কিংবা অন্য দেশ থেকেই হোক, যারা এদেশে আসবে, তাদের জন্য 14 দিনের কোয়ারেন্টাইনের যে কথা বলা হয়েছে, নির্দেশনায় রয়েছে, সেটা কি আসলে হোম কোয়ারেন্টাইন হওয়া উচিত, নাকি সেটা একদম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা উচিত? প্রথম কথা হলো যে বাইরে থেকে যারা আসবে, যেমন সাউথ আফ্রিকা তো বেশি হচ্ছে, আফ্রিকার কোনো দেশ, অনেক বাংলাদেশি নাকি অনেকে গেছে বেড়াইতে, ছুটিতে, আবার কেউ অনেক দেশে আসবে, আমাদের তাদের ডিসকারেজ করা হচ্ছে, আপাতত না আসুক, ওই দেশে কোনো লোকও না আসুক। এবং যারাই বাইরে থেকে আসবে সরাসরি কোয়ারেন্টাইন না দিয়ে এয়ারপোর্টে তাদের একটা স্ক্রিনিং এর ব্যবস্থা করা হোক, টেস্ট করা হোক ভালোভাবে। আবার তাদের হয়, অনেক সময় শোনা যায় খুব হয়রানি হয়, বসা রাখে হয় না, এইসব যেন না হয়, তাই না? সুতরাং এটা করতে, তার টেস্ট করুক, যদি পজিটিভ পায়, নেগেটিভ পেলে তো ওকে, যদি পজিটিভ পায় তাহলে তো আইসোলেশন, কোয়ারেন্টাইন তো যে কোনোটা লাগতেই পারে। কারণ পজিটিভ যদি হয়ে যায়, তখন এটাকে তো হেলাকলা নেওয়া যাবে না, কঠোরভাবে তো চিন্তা ভাবনা করতেই হবে। এখন কোয়ারেন্টাইন কিন্তু 2 ভাবেই হতে পারে, ইনস্টিটিউশনও হতে পারে, হোমও হতে পারে। কিন্তু হোমের যে প্রবলেম, মানুষ পলায় যায়, কোনো কার্যকর সুফল পাইনি, পাওয়া যাচ্ছে না। ইভেন গতবার যখন বর্ডার দিয়ে লোকজন আসলো, দেখতে চলে আসে, অনেকে আছে বর্ডার দিয়ে যারা আসতেছিল ইন্ডিয়া থেকে বা পার্শ্ববর্তী দেশ যাই বলেন, ওই হোটেলে রাখছে, ওখানে পালায় চলে গেছে, লোকজন আসছে, ঘুরে বেড়াচ্ছে। ইভেন গতবার যখন ইটালি থেকে লোকজন আসছিল,
তাদেরকে কোয়ারেন্টাইন বলা হয়েছে হোম, ওরা বাজারে টাজারে ঘুরছে, অনেকের সাথে বিয়েও করে ফেলছে, এরকম ঘটনাও কিন্তু ঘটছে। শ্বশুরবাড়ির সুতরাং লোকজন মানুষ তো চলে মানছে এসেছে। না। জি, এই জি, জন্য ইনস্টিটিউশনটা হলেই ভালো, রিয়েলি যদি পজিটিভ হয় তাহলে আমার মনে হয় একটু কঠোরভাবে তাদেরকে কোয়ারেন্টাইন রাখতেই হবে, এবং সেটা যেন পালন করা হয়, নজরদারি রাখতে হবে। কোয়ারেন্টাইন নামে যেন কোথাও চলে না যায়, লোকজন এসে দেখা করবে, ঘুরবে, বেড়ালে, অনেকদিন ধরে আসলো, যাই দেখি শ্বশুরবাড়ির কথাটাও বললেন, এটা তো হইতেই পারে। এইটার ব্যাপারে কিন্তু আমাদের কঠোরতা অবলম্বন একটু করতেই হবে। কিছুটা ধরেন ওভার রিয়েকশন হয়তো হচ্ছে, এটাও সত্য, কিন্তু যদি শুধু এই যে এয়ারপোর্টে না, আমাদের বর্ডার যেটা আছে, রেলপথ বলেন বা জলপথ বলেন, যেখানে আছে যারাই বাইরে থেকে আসবে তাদের একটু নজরদারিতে রাখতেই হবে। কারণ ইন্ডিয়া কিন্তু অলরেডি আমাদের দেশকেও ঝুঁকির মধ্যে ঘোষণা দিচ্ছে, তাই তো? সুতরাং আমরা তো ঝুঁকির মধ্যে, তারা ঘোষণা দিচ্ছে, আমাদেরকে একটু নজর দিতে পারতেই হবে এই ব্যাপারে, একটু কঠোরতা অবলম্বন। আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে অতীত। অর্থাৎ ভ্যারিয়েন্টটা যেহেতু এখনো দেশের বাইরে, তাই যেন না বাইরে ঢোকে। থেকে যারা আসবে তারা যেন মানে ভেতরে না নিয়ে ঢুকতে আমদানি পারে, করে আমাদের সেটাই মধ্যে যেন আমাদেরকে ছড়িয়ে দেওয়ার কোনো সুযোগ না সতর্ক পায়। থাকতে হয়তো হবে। সিরিয়াস না, কারণ এখন পর্যন্ত অনেক তথ্য কিন্তু আমরা জানি না, যতই আমরা বলি এখন পর্যন্ত এই নেচারটা কিন্তু আমরা জানি না। যদিও বলা হচ্ছে এটা কিন্তু খুব সিরিয়াস না, মৃদু সিমটম হয়। সেই আলোচনাগুলো নিয়ে আবারও ফিরব, হ্যাঁ, সেটাই, বিরতির সময় অবশ্যই। হয়েছে। সম্মানিত দর্শক, 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনায়। আজ আমরা আলোচনা করছি ওমিক্রন সতর্ক বাংলাদেশ এই শিরোনামে। অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে একটু জেনে নেই, আরটিপিসিআর পরীক্ষা ছাড়া এই ওমিক্রন আক্রান্ত রোগীকে শনাক্ত করা যায় না, সেটা আসলে কি? এইটা একটু যদি স্পষ্ট করেন। আসলে এই যে মিউটেশনগুলো হয়েছে, কেমন, এই মিউটেশনগুলোতে সব আরটিপিসিআর কিটও কিন্তু আবার শনাক্ত করতে পারবে না। এই ব্যাপারটি খুব সতর্কতার সঙ্গে, কারণ সাউথ আফ্রিকাতেও দেখা গেছে যে আরটিপিসিআর কিট সবগুলো কিন্তু সঠিক নয়, হ্যাঁ, এই শনাক্ত করার কাজে। কিন্তু এর সাথে খুব দ্রুত অ্যান্টিজেন টেস্ট, যেটা ওই অ্যান্টিজেন টেস্টেরও কিন্তু ইফেক্টিভনেস নিয়ে খুব দ্রুত বেরিয়ে যাবে। এটা হতে বেশি দেরি লাগবে না, খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এখন বিষয়টি দাঁড়িয়েছে যে আরটিপিসিআরও কিন্তু এটা শেষ কথা নয়। এটা হতে হবে যে আরটিপিসিআর যদি পজিটিভও হয়, সেটা একটা মানে ধরুন একটা নির্দিষ্ট সংখ্যাকে আরেক ধরনের টেস্টে, যেটা সিকোয়েন্সিংয়ে নিতে হবে। কারণ সিকোয়েন্সিং ছাড়া কিন্তু আগের ধরনগুলোর জন্য কি এগুলো দরকার হতো না? আগের ধরনের জন্য দরকার ছিল। আমরা তাহলে এখন বহুবার আলাদা করে কেন বলা না, এটা হচ্ছে? বলা হচ্ছে কারণ যে সিকোয়েন্স যেটা বলছে, মিউটেশন মানে হলো কি আমাদের জেনেটিক সিকোয়েন্সের চেঞ্জ, যেটা ভাইরাসের, সেই সিকোয়েন্সটা চেঞ্জটা সিকোয়েন্সিং ছাড়া কিন্তু কনফার্ম করা যায় না। ভারত মানে সাউথ আফ্রিকা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত এইটা বোঝা যাবে, কিন্তু সে কোন ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত আক্রান্ত এটা বোঝা এটা যাবে না। আরটিপিসিআর টেস্টে ইনডিরেক্টলি যখন আমরা জেনে যাব যে এই টেস্টটা পজিটিভ দেয়, হ্যাঁ, তখন আমরা জানবো যে এটা হতে পারে। কিন্তু এর থেকে যেটাকে বলা হয় সার্ভেলেন্স, সাউথ আফ্রিকা কি করে করলো? এটা তো বোতসওয়ানাতে প্রথম স্যাম্পল 9 তারিখের। হ্যাঁ, এটা এই জন্য বলছি যে বর্ডার যেটাকে বলা হয় ওভার রিয়াক্ট করতে, এই বর্ডার বন্ধ করে দিলাম, ওইখানে থেকে ফ্লাইট বন্ধ করে দিলাম, তার বহু আগে ছড়িয়ে গেছে সারা দুনিয়ায়। এই ভাইরাস যদি সত্যি সত্যি অতি সংক্রামক হয়, তাহলে এই ভাইরাস বহু আগে ছড়িয়ে গেছে অন্যান্য দেশে, এবং অন্য দেশ থেকে লোক আসবে, শুধু এক দেশের লোক ব্লক। কিন্তু প্রত্যেকটা লোককেই কিন্তু স্ক্রিন করতে হবে, যেটা শুধু অধ্যাপক আব্দুল্লাহ সাহেব বললেন, যারাই আসবে তাদেরকে আসলে টেস্ট করতে হবে, টেস্ট করতে হবে প্রপার টেস্ট দিয়ে। সেটা হলো আরটিপিসিআর, ভবিষ্যতে হয়তো অ্যান্টিজেনও চলে আসছে, এটা টেস্ট করা হচ্ছে, চেক করা হচ্ছে যে প্রচলিত অ্যান্টিজেন নাকি অন্য অ্যান্টিজেনের ভেরিয়েন্ট মানে ভেরিয়েশন করতে হবে, চলে আসবে নিঃসন্দেহে। এরপরে আমাদের যেটা সাউথ আফ্রিকা কি করলো, সাউথ আফ্রিকায় তো আরটিপিসিআর তো বোতসওয়ানাতেও ছিল, সিকোয়েন্সিং দিয়ে ডিটেক্ট আমি করলো। এখানে একটু জেনে নেই, যখন সেই বিমানবন্দরে যদি এটা চেক করা হয়, বা আব্দুল্লাহ স্যার যেটা বললেন, বিভিন্ন, সেটা বিমানবন্দর না, সেটা যদি স্থলপথে আসে, জলপথে আসে, সব জায়গায় কি আমাদের এই আরটিপিসিআর আছে? আমরা তো সেরকমটা বোধহয় নেই। স্যাম্পল কালেক্ট করে আরটিপিসিআর করা যে পরিমাণ কাছাকাছি, যেমন বেনাপোল থেকে যশোরে করে নিতে হবে এটা, এবং আরটিপিসিআর তো যেমন বিমানবন্দরে করেছে, কতগুলো নির্দিষ্ট চেক পয়েন্টে 4 ঘন্টার মধ্যে 3 ঘন্টার মধ্যে রেজাল্ট দেওয়ার জন্য আরটিপিসিআর সেট করা আমাদের মতো দেশের জন্য এখন কোনো আর কঠিন বিষয় না। এবং 2000-2500-এর মধ্যে যে টেস্টের ভ্যালু, সেই ভ্যালুটা অ্যাফোর্ড করেই করতে হবে, হ্যাঁ, এবং সেই জায়গাগুলোতে টেস্টটা মাস্ট করতে হবে। এবং সেইখানে যদি পজিটিভ হয়, পজিটিভগুলোকে অবশ্যই প্রাতিষ্ঠানিক, যেটা উনি বললেন সেটাই হচ্ছে কথা, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিতে হবে।
অন্যদেরগুলো ওই স্যাম্পল থেকে সার্ভেলেন্স বলছি আমরা, সার্ভেলেন্সটাই হচ্ছে এখন জোরদার করতে হবে, কারণ সারা দেশব্যাপী কমিউনিটিতে সার্ভেলেন্স লাগে। সেই সার্ভেলেন্স ব্যবস্থা আমাদের শুধুমাত্র খুবই মানে বলবো যে প্রাথমিক লেভেলে ছিল, খুব গভীর সার্ভেলেন্স যাকে বলা হয় করা হচ্ছিল। আসলে আমরা সবসময় বলছি ব্যাপক সার্ভেলেন্স, কারণ শুধু এই কোভিডের এই ভেরিয়েন্ট না, অন্য ভেরিয়েন্টও বাংলাদেশেও তৈরি হতে পারে। হঠাৎ করে যদি কোনো জায়গায় বৃদ্ধি পায়, হঠাৎ করে যদি সিমটম আলাদা হয়, হঠাৎ যদি মৃত্যুর হার বেড়ে যায়, সেই জন্য কিন্তু সার্ভেলেন্স দরকার। কিন্তু এই সার্ভেলেন্সের সঙ্গে আমাদের দুর্বল দিকটা হলো আমাদের মলিকিউলার সার্ভেলেন্স, অর্থাৎ ওই যে সিকোয়েন্সিং এর সার্ভেলেন্স। কেন আমরা এত প্রশংসা করছি সাউথ আফ্রিকাতে, তাদের একটা মলিকিউলার সার্ভেলেন্স আছে যেটা খুব অগ্রসর ওরা কিন্তু এপিডেমিওলজির। এই সার্ভেলেন্সের থেকেই কিন্তু ডিটেক্টেড হয়েছে যে এইটা 30টা মিউটেশন রয়েছে। হ্যাঁ, এটা না হলে কিন্তু পারতো না। ওইখানে কিন্তু ইউকেতে ওরা খুব জোরদার সার্ভেলেন্সে, ইউএসএ অত না। হ্যাঁ, কোনো দেশ খুব ভালো সার্ভেলেন্স করে। আমাদের দেশে এখন মলিকুলার সার্ভেলেন্স লাগবে, যদিও মনে হবে অনেক খরচ, তা না, কিন্তু খরচটাকে কমানো যায়, এই ধরনের টেকনিক আছে। এবং সব পজিটিভকে করতে হবে না, এর থেকে বেছে বেছে, তাহলে হয় কি ধরা পড়ে যে কোন ধরনের মিউটেশন, নতুন কিছু এসে গেল কিনা। আমাদের দেশের যত স্যাম্পল কালেক্টেড হবে তার একটা অংশ হয়তো 5%কে যেতে হবে, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সক্ষমতার মধ্যে হয়তো নেই। কারণ এই যে যেটাকে বলে র্যাপিডলি, যেমন র্যাপিড পিসিআর কথা আপনারা শুনেছেন, র্যাপিড শব্দটা মিসনোমার, কিন্তু পিসিআর যেমন দ্রুত 3-4 ঘন্টা করার জন্য কত ক্যাপাসিটি বৃদ্ধি পেয়ে গেল, ঠিকই 8-10টা কোম্পানি কিন্তু সার্ভিস দিচ্ছে। ঠিক সেইভাবে যেটাকে বলা হয় মলিকুলার সিকোয়েন্সিং, এই যে সিকোয়েন্সিং এর জন্য মলিকুলার সার্ভেলেন্স, সেটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংগঠনগুলোর মধ্যে এখনও সেই ক্যাপাসিটি হয়ে নেই। সিকোয়েন্সিং আছে কিন্তু অত র্যাপিড না। কিন্তু যেটা যেমন বিসিএসআর সহ, যেটা এডুকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয়, এডুকেশন মন্ত্রণালয়, অন্যান্য কিছু জায়গাতে কিন্তু এগুলো রয়েছে। এটাকে বলা হয় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, এটা হাই থ্রুপুট সিকোয়েন্সিং। এইগুলোকে একসাথে কাজে লাগাতে আমরা বহুবার বলেছি যে আসলে মাল্টি সেক্টরাল কোলাবোরেশন দরকার আমাদের, এবং এইটা একটা বড় বিষয়। এই বড় বিষয়ের মধ্য দিয়ে আপনি ধরা পড়বে যে ওইখান থেকে শুধু আমদানি না, দেশেও কি ধরনের তৈরি হচ্ছে, কোনোটা ক্ষতিকর কিনা, এবং এইটা ক্যাপাসিটি দিবে শুধুমাত্র এই কোভিডের জন্য না। আসলে আপনি ধরেই রাখতে পারেন যে আমরা যেভাবে ক্লাইমেটকে ধ্বংস করছি, ভবিষ্যতে নানান ধরনের উপদ্রব আসতে পারে, সেই নতুন ভ্যারিয়েন্টের ব্যাপারে ধরা পড়তে পারে, কিন্তু সেটা তো আমরা জানিই না, যেটা কিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা একদম ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বলেছে। সেই ভ্যারিয়েন্টের ব্যাপারেও আসলে কোন ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, নিয়ম হচ্ছে যে যেই মুহূর্তে সিকোয়েন্সিং আপনি পেলেন, এটা একটা পাবলিক ডেটাবেজে দিতে হয়, একদম ওপেন। যেটা ভাগ্য ভালো উহান করেছিল, জানুয়ারিতে চাইনিজরা দিয়েছিল, নাহলে তো প্রথম আরটিপিসিআর কিটই হতো না, ভ্যাকসিন তো দূরের কথা। তো এইটার নিয়ম হচ্ছে যেখানে যা পাবেন আপনাকে জিএসএইটা একটা ওপেন ডেটাবেজ আছে, ডাব্লিউএইচওটা স্ক্রিন করে সবসময়, সেখান থেকে বলে যে এর সাথে শুধুমাত্র স্ক্রিন করলে হলো না, শুধু একটা সিকোয়েন্সিং ডেটা আমরা কোভিডের সময় দেখেছি, বিসিএসআর দিচ্ছে, শাহজালাল দিচ্ছে, ভেটেরিনারি দিচ্ছে, তার সঙ্গে ক্লিনিশিয়ানদের অর্থাৎ চিকিৎসকদের একটা সমন্বয় থাকতে হবে, যে ওই যে সিকোয়েন্সিং হচ্ছে তার সাথে কি আমার রোগ বাড়ছে, তার সাথে কি তীব্রতা বাড়ছে, তার সঙ্গে মৃত্যু বাড়ছে। এই তথ্যটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা তো নিশ্চয়ই গবেষকরা সেই গবেষণা চালিয়ে, এই গবেষণাটা কিন্তু রুটিন কাজ, এটা গবেষণা হিসেবে না, এটা কিন্তু সার্ভেলেন্স হিসেবে। যারা এই সংশ্লিষ্ট রয়েছেন তারা একদম নিয়মিতভাবে এটা করবেন, এটা করে যাবেন। এটা এখন কিন্তু 1 নম্বর অগ্রাধিকার হতে হবে আমাদের দেশে, যে সব বর্ডার সীমান্তে সার্ভেলেন্স লাগবে, দেশের ভিতরে সার্ভেলেন্স লাগবে, তার একটা অংশ আরটিপিসিআর কিট দেবে, তার একটা অংশ হতে হবে এই ধরনের সার্ভে, মানে মলিকুলার সার্ভেলেন্স। এর মাধ্যমে কিন্তু আপনাকে এই যে সতর্কতা করা, এই যে গুচ্ছ সংক্রমণ প্রতিরোধ করা, তার সাথে যদি দেখা যায় যে কোথাও 5% উপরে বা এই ধরনের একটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে, সাথে সাথে মাস্ক ম্যান্ডেটরি করা, সাথে সাথে একটা, অর্থাৎ আমরা বিশ্বের অন্য প্রান্তে কোন একটি নতুন ধরন আবার দেখা দিল সেটার ব্যাপারে কনসার্ন হতে গেলাম, কিন্তু নিজের দেশেও আরো কোনো ভ্যারিয়েন্ট তৈরি হলো কিনা সেই জায়গায় সার্ভেইলেন্স থাকলে ওটাও ধরা পড়বে, এটাও ধরা পড়বে, সংক্রমণের আশঙ্কা থাকে কিনা সেটা তো আসলে ভাবতে হবে। কিন্তু আমি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনার কাছে যে জায়গাটা জানতে চাইবো, যেটা পরিষ্কার করবেন নিশ্চয়ই আমাদের দর্শকদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে এই যে নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন, এই ওমিক্রন তো আসলে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে তীব্রতা অতটা হয়নি, আপনারা আপনাদের আলোচনায় বললেন, কিন্তু তীব্রতা না হলেও সেটা যে পর্যায়ে তীব্র হয়, কারণ বিভিন্ন দেশে তো আমরা হসপিটালগুলো এখনই দেখেছি যে অনেক সেই শয্যা দিতে পারছে না, আমাদের দেশে এরকমটা হবে না আমরা সেই প্রত্যাশাই করি, কিন্তু হলে আমাদের দেশের সেই প্রস্তুতি কতটা রয়েছে? না, প্রথম কথা যে একটা কথা বললাম যে এই ভাইরাস সম্বন্ধে তো ডিটেলস এখনো তো গবেষণার পর্যায়ে রয়ে গেছে, তাই না? যতটুকু তথ্য পাওয়া গেছে
এটা দ্রুত ছড়ায়, দ্রুত সংক্রমণশীল, কিন্তু অতটা তীব্র না। যেমন মৃদু লক্ষণ হয়, গলা ব্যথা, কাশি, একটু জ্বর, শরীর ব্যথাটা বেশি হয়। এবং যারা অনেকগুলো রোগী, যারা ওই দেশে যেগুলো ভর্তি আছে, তারা খুব বলে যে চরম ক্লান্তি, দুর্বল লাগে, নাকি টায়ার্ড লাগে বেশি। আমরা তো নিজেরা তো দেখি নাই, মিডিয়াতে যা তথ্যগুলো পাচ্ছি এই কমপ্লেনটাই বেশি। এবং যেটা আগেও বললাম, এখনো কিন্তু মারা যাওয়ার কোনো খবর নাই। সুতরাং সেইটুকু আমরা বলতে পারি যে এই পর্যন্ত যা তথ্য, তাতে দেখা যায় যে রুগী হয়তো ছড়াবে, এটাও সত্য, বেশি রুগী পাবো তাও হতে পারে, কিন্তু ততটা মারা যাওয়ার ঝুঁকি কম, হয়তো আইসিইউ লাগবে না, হসপিটালে এতটা নাও। এবং তারা তো বলে যে মৃদু সিমটম তো প্রায় রুগী এটা ঘরে বসেই চিকিৎসা সম্ভব। এমনিতে তো আমরা করোনা রোগীদের বলি 80% রোগী ঘরে বসে চিকিৎসা সম্ভব। বিভিন্ন দেশে কি ধরনের ট্রিটমেন্ট দেয়া হচ্ছে তাদেরকে? ট্রিটমেন্ট তো খুব ভ্যারি করে না, ট্রিটমেন্ট তো ভাইরাস, তো অ্যান্টিভাইরাল যে বাজারে নতুন একটা ড্রাগ আসছে যেটা আমরা শুরু করছি, যেটা দেয়া হতো এটাই দেয়া হচ্ছে। নতুন কোনো ট্রিটমেন্ট তো এখন ওরকম কিছু নাই। তো আমাদেরও খেয়াল রাখতে হবে, যেগুলো ওষুধপত্র যেগুলো দেওয়া হয় স্পেসিফিক ড্রাগ তো নাই। নতুন যে মলনুপিরাভির যেটা বাজারে আসছে, এইটা কিন্তু আমাদের দেশেও আমাদের দেশে তো রোগী কম, তো আমাদের দেশে ওইটা বাজারজাত করে কয়েকটা কোম্পানি কিন্তু অলরেডি নিয়ে আসছে। এগুলো কিন্তু তারা ব্যবহার করছে, বা তারা কি করছে তারা জানে। তারা ড্রাগ সম্বন্ধে কিন্তু তেমন কিছু বলে নাই, কিন্তু নতুন কোনো ড্রাগ কিন্তু নাই, যেগুলো আছে এগুলোই। এর আগে আমরা যেগুলো ব্যবহার করতাম, এই যে মলনুপিরাভির, এটা তো এখন আমরা পাবো আমাদের দেশে। এখন অন্যান্য দেশে যে ট্রিটমেন্ট হচ্ছে সেটাও এই মেডিসিন দিয়েই হচ্ছে। ট্রিটমেন্ট কোনো ভেরিয়েশন, বরং আমাদের দেশে আমরা ট্রিটমেন্ট দিক দিয়ে সব দিক দিয়ে অনেক দেশে আমি বলবো ভালোই আছে। সেদিক থেকে বলা যেতে পারে আমরা কিছু অ্যাভেলেবল, যত ড্রাগ আমাদের রয়ে গেছে। এবং শুধু তাই না, আমি তো মনে করি আমাদের ডাক্তারও যথেষ্ট অভিজ্ঞ, দক্ষ, আমাদের নার্সরা অভিজ্ঞ, স্বাস্থ্যকর্মীরাও দক্ষ। যেমন আগে তো শুরুতে ভয়ে তো রোগীর কাছেই যাইতো না কেউ, তাই তো? এটা তো সত্য, এইরকম কথা তো বাজারে চালু আছে। ডাক্তার যাইতো না, টেলিফোনে ট্রিটমেন্ট দেয়, নার্সরা কাছে যায় না, ওষুধ খাওয়ায়, এই ধরনের কথা কিন্তু ছিল। কিন্তু এখন তো ওই অবস্থা আমাদের নাই। এখন যদিও রোগী কম, তারপরেও কিন্তু আমাদের ডাক্তাররা যথেষ্ট দক্ষ, কাছে যায়, কথা বলে, কাউন্সেলিং করে, গায়ে হাতে। কিন্তু নার্সরাও তাই, তারাও তো অতটা ভয় পায় না, রোগীরা ঠিকই ওষুধ খাওয়ায়, খাওয়া দাওয়া ঠিক মতো মেনটেন করে। এদিক থেকে আমি মনে করি আমাদের কোনো ঘাটতি কিন্তু নাই। সুতরাং যদি কিছু আল্লাহ না করুক যেন না হয়, যদি হয় সেটা হয়তো ট্রিটমেন্ট আমরা করতে পারবো। তা আমি যেটা জোর দিয়ে চাচ্ছি, প্রতিকার প্রতিরোধ যেন এটা কোনো আমাদের দেশে না আসে, যেন ছড়িয়ে না পড়ে, হাসপাতালে রোগীর জন্য ভর্তি হওয়ার দরকার না করে, আইসিইউ যেন প্রয়োজন না হয়। যদিও সিরিয়াস মনে হচ্ছে না, কিন্তু হইতে তো সময় লাগে না। কারণ আগামী 2-1 সপ্তাহের মধ্যেই আমরা আসলে ডিটেল জানতে পারবো তীব্রতাটাই বা কতটুকু, ছড়ায় বা কতটুকু, ট্রিটমেন্ট নতুন কিছু আসতো কিনা। স্যার, সেই যে বাইরে থেকে যেন না আসে, ছড়িয়ে যেন না পড়ে, সেটা কি আসলে আপনার কি মনে হয় সেই জায়গাটা আমরা অনেক বেশি শক্ত অবস্থানে থাকতে পারবো? কারণ করতে হবে, আমরা এই কথাটা বারবারই বলি করতে হবে, কিন্তু অনেক সময় দেখি যে আমরা শেষে গিয়ে দেখি আমরা আসলে করতে পারি না। কিভাবে যেন সেখান থেকেই আসলে বের হয়ে যায়, ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে। সবগুলোই সত্য। কথা হলো যে আমাদের তো যেটা বললেন, মানে এত হতাশ হলেও চলবে না। আমাদের প্রথম কথা হলো যে আমাদের অতীতের কথা বলে তো লাভ নাই। অতীতে এতটা অভিজ্ঞতা আমাদের ছিল না। নতুন রোগ এটা শুধু আমাদের না, পৃথিবীর অনেক দেশে। তা আমরা আলটিমেটলি তো আমরা মেনটেন করছি, তো প্রশাসন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, তারা তো চেষ্টা করছে। কারো তো একার দায়িত্ব না, প্রশাসন, জনগণ সবার সম্মিলিত পদক্ষেপে কিন্তু এটা করতে হবে। করতে আমরা হয়তো বলতে পারেন যে আমরা 100% না করলেও আমরা তো সাকসেসফুল তো বটেই। সাকসেসফুল যদি নাই হয়, আপনি আমেরিকার মধ্যে, আমি কারো বদনামের জন্য বলছি না, গতকাল পর্যন্ত মারা গেছে 7,99,000, প্রায় 8 লাখ। ব্রাজিলে 6,12,000, ইন্ডিয়াতে 6,68,000, ইভেন যুক্তরাজ্য, ইউকেতে, মানে যুক্তরাজ্য, ব্রিটেনের কথা বলছি, ওদের লোক সংখ্যা কিন্তু মাত্র 4.5 কোটি, বাংলাদেশের 1/3। মারা গেছে 1,44,000। সেখানে তো আল্লাহর রহমতে আমাদের মারা গেছে 27,800, এরকম 28,000-এর মতো। মৃত্যুটা আমি চাই না, কিন্তু আমি একটা স্ট্যাটিস্টিক দিলাম। আমেরিকার মতো এক দেশে আক্রান্ত প্রায় 5 কোটির কাছাকাছি, ব্রাজিলও এরকম প্রায় 4 কোটির কাছাকাছি। আমাদের দেশে আক্রান্ত 15 লক্ষ বা 16 লক্ষ। তা আমরা করতে পারছি বলেই তো আমরা প্রতিরোধও করতে পারছি ভালো। মৃত্যুর মিছিল তো আমাদের কম। আমেরিকার কিসের অভাব, কিন্তু 8 লক্ষ লোক কেন মারা গেল? ব্রিটেনে কিসের অভাব, ওদের 1,44,000 মধ্যে কেন মারা গেল? এত আক্রান্ত কেন? আমরা অবশ্যই তো ভালো করছি বলেই তো আমাদের প্রতিরোধ আমরা করতে পারছি। কেনর উত্তরটা মনে হয় অনেক সময় যারা রয়েছেন সেই ব্রিটেনে তারাও জানেন না। এটা আমাকে প্রশ্ন করা হয়েছে। ওরা প্রথমে, আমি ব্রিটেনে ঘুরে আসলাম, আমেরিকাতে, আমাদের ওদের ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। প্রথমে আমাদের কিছু ব্লেম দিচ্ছে, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাক্তাররা বুঝে না, স্বাস্থ্য মন্ত্রণালয় ঠিক মতো কলাপসিং হেলথ সিস্টেম ভালো করছে না। তখন বলে তোমরা এত ভালো করে তোমাদের এত মারা গেল কেন? নাই তোমরা প্রিভেনশনও করতে পারো নাই, ট্রিটমেন্টও দিতে পারো নাই। তোমাদের দেশে সবই, তোমাদের অ্যাটম বোমা থেকে সরে কি না আছে, অ্যাটম বোমা দিয়ে 2-1টা করোনা মারতে পারো নাই, মারতে তো পারলে না। আমেরিকার মতো দেশে লোক সংখ্যা কত? মাত্র বাংলাদেশের ডাবল, 33 কোটির মতো।
বেশি তো না, 50টা রাজ্য, ওদের কিসের অভাব, কিন্তু ওরা তো মৃত্যু ঠেকাতে পারে নাই। সংক্রমণ 5 কোটির কাছাকাছি, সেখানে আমাদের সংক্রমণ 15 লক্ষ বা 16 লক্ষের কাছাকাছি। তো আমরা অবশ্যই ভালো করছি, ভালো না করলে এটা হলো কেন? তা আমাকে আবার প্রশ্ন করে আপনাদের স্ট্যাটিস্টিক্স ঠিক না। আমি ঠিক আছে, আমাদের 28,000 মারা গেছে, ডাবল করো, 56,000 ধরি, 3 গুণ করি, 4 গুণ করি, 10 গুণ করি, তাও তো তোমাদের চেয়ে ভালো। কাছাকাছি না, তাহলে কেন? অবশ্যই আমরা ভালো করছি, এটা আমি এই জন্যই বলছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা যতই ব্লেম দেই, কারণ কথা বলা তো খুব সহজ, কাজটা আমরা অনেকটা ভালোভাবে করতে পেরেছি, সক্ষম হয়েছি বলেই আমরা আক্রান্তের হার কমায় রাখতে পারছি। মৃত্যুর মিছিল কিন্তু আসলে কমে যায়, যতই বলুক যে আমরা কিন্তু কমাতে পারছি বলেই মনে হয়। সেটা তো আসলে বলতেই হবে নিঃসন্দেহে, সেই জায়গাটায় আমাদের এই কথাটা বলতেই হবে যে বাংলাদেশ অনেক সময় উপযোগী পদক্ষেপ বিভিন্ন সময় একদম রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী নিয়েছেন, সেখান থেকে শুরুতে কিছু অসুবিধা ছিল, সেটাও স্বীকার করছি, কিন্তু আলটিমেটলি আমরা অনেকটা ভালোই করছি। এদেশের জনগণ অনেক কিছু মানতে চায় না, তারপরও এদেশের জনগণ মাস্ক পরবো না এই বলে কখনো বিক্ষোভ হয়নি এদেশে, সেটা আমরা দেখিনি। অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, আপনার কাছে আসি। নিশ্চয়ই এর আগে 21 রাতের আয়োজনে লন্ডনের চিগুয়েল থেকে যুক্ত হয়েছিলেন একজন ডাক্তার, এবং তিনিও কিছুটা ইঙ্গিত করেছিলেন যে কেন এই সমস্ত দেশে এত বেশি মৃত্যু, কিন্তু এশিয়ার এই দেশগুলোর, দক্ষিণ পূর্ব এশিয়া এই দেশগুলোর কথা কিছুটা বললেন। ভারতকে যদি আমরা বাদ দিই, মৃত্যু কিন্তু সেই তুলনায় বেশি না। বিশেষ করে বাংলাদেশ অনেক বেশি করতে পেরেছে, সেটা আমরা যদি বলি যে সেই একদম সুরক্ষিত রাখা কিছুটা হলো, যেটা হওয়া উচিত ছিল হয়নি। এবং উনি একটি কথা ইঙ্গিত করেছিলেন যে এটা অন্য কোনো প্রাকৃতিক কারণে কিনা। আপনার কি মনে হয় সেই প্রাকৃতিক কোনো কারণ? না, এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে একটা বিষয় হচ্ছে যে যখন এই ধরনের ইনফেকশনের আউটকাম হয়, ফলাফল হয়, তখন দুটো ফ্যাক্টর কাজ করে। একটাকে বলা হয় এজেন্ট, ভাইরাস হচ্ছে এজেন্ট, আর আমরা হচ্ছে হোস্ট। তো হোস্টেরও কিন্তু জিন রয়েছে, যেমন ভাইরাসের জিন নিয়ে তো কথা বলছি, হোস্টেরও কিন্তু জিন রয়েছে। ওই হোস্টের জিনে যে প্রতিরোধ ক্ষমতা যেখান থেকে তৈরি হয় সেটা বলে HLA জিন। HLA জিন থেকে কিন্তু আমাদের ব্লাড গ্রুপও তৈরি হয়, যেখানে যেমন A B O AB ইত্যাদি জানা যে ভ্যারিয়েশন বলি না, ওইটা কিন্তু HLA জিন থেকে আমাদের প্রতিরোধ ক্ষমতা ভ্যারি করতে পারে। তো এটা আছে যে জেনেটিক কিছু বৈশিষ্ট্য থাকে, প্রত্যেক জাতির মধ্যে কিছু জেনেটিক বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে নিজেদের মধ্যে কিছু ভ্যারিয়েশন থাকে। একদম সেটা উড়িয়ে দেওয়া হয় না, কারণ ওই যে কোনো ভাইরাসের কোন পার্টিকুলার ভাইরাসের মিউটেশন, সে আবার কেমন কাজ করবে জিনের সঙ্গে, হোস্টের সঙ্গে ইন্টারেক্ট করে, তার সঙ্গে তার জীবনাচরণ, তার সঙ্গে তার খাদ্যাভ্যাস, তার সঙ্গে তার অনেক কিছু, আমাদের এমনকি ফুডে অনেকগুলো ফ্যাক্টর। আমি এখানে আরেকটি প্রশ্ন করি, যেহেতু আপনি বিষয়টি উত্থাপন করেছেন, প্রশ্নটা আমার মনেও উত্থাপিত হয়েছে। সেটা হচ্ছে যে অনেকে বিভিন্ন সময় একদম করোনা ভাইরাসের শুরুর দিকটাতে বলবার চেষ্টা করেছে, আপনি রক্তের গ্রুপের কথায় যখন আসলেন, যে এই যে পজিটিভ নেগেটিভ বা RH ফ্যাক্টর থাকলে, এখানে অনেকে বলেছে থাকলে কি বেশি করোনা ভাইরাস কম তাকে সংক্রমণ করবে বা এরকম কিছু প্রমাণিত, যেহেতু সম্পর্ক হয়নি সেজন্য আমি এটা বলতে চাই না, এখনো কোনো প্রমাণিত না। গবেষণা হচ্ছে, কিন্তু হ্যাঁ, গবেষণা চলছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে জিন ভেরিয়েশন হলে যে হতে পারে এটা নিঃসন্দেহে, এবং সেটা জাতিতে জাতিতে পার্থক্যের একটা কারণ, কিন্তু জীবনাচরণ, লাইফস্টাইল ইত্যাদি। আরেকটা বড় বিষয় হচ্ছে ওইসব দেশগুলোতে যে বয়স। আরেকটি প্রশ্ন আমি উকি দিচ্ছি, সেটা হচ্ছে এরকম কি কোনো গবেষণা আছে বাংলাদেশের মানুষের মানে এই যে গ্রুপের ক্ষেত্রে আমরা যেটা দেখি RH ফ্যাক্টর থাকলে সেই পজিটিভ বেশি গ্রুপে না নেগেটিভ বেশি, কোনটা? এরকম কোনো গবেষণা এখনো পর্যন্ত, ওই যে বললাম যে এখন পর্যন্ত এটা প্রমাণিত কোনো সম্পর্ক যেহেতু হয়নি, সময় শুনি পজিটিভ রক্ত খুব কিন্তু পাওয়া যায়, বলছে, শোনা যাচ্ছে, কিন্তু এটা কোনো প্রমাণিত হয়নি এখনো, সেজন্য আমি সেটা বলছি না। কিন্তু একটা জিনিস যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ওই পশ্চিমা বিশ্বের ওদের বয়স, অ্যাভারেজ বয়স আমাদের চেয়ে অনেক বেশি, তাদের কোমরবিডিটি, ডায়াবেটিস, হাইপারটেনশন ইত্যাদির যেটাকে বলা হয় প্রিভ্যালেন্স অনেক বেশি। আমাদের এখন পর্যন্ত একটা প্রিভিলেজ হচ্ছে আমাদের ইয়াঙ্গার জেনারেশন, আমাদের যে উঠতি বয়সের জেনারেশনের সংখ্যাটা তুলনামূলকভাবে, এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে, আমরা কিন্তু একটা সুবিধাতে আছি। সেই সুবিধার সঙ্গে কোমরবিডিটির সংখ্যা, যদিও ডায়াবেটিস, হাইপারটেনশন খুব দ্রুত বাড়ছে, কিন্তু সংখ্যা কম তুলনায়। সেই জন্য মৃত্যুর যে আদার যে মানে তীব্রতার যে অন্যান্য যে কোমরবিডিটি, যেটাকে বলে ঝুঁকি, সেই ঝুঁকিগুলো তুলনামূলকভাবে কিছু কম। কিন্তু সেই সঙ্গে ভুললে চলবে না যে আমাদের ব্যবস্থাপনা অনেক ডেভেলপিং কান্ট্রির তুলনায় অনেক ভালো, যেমন ভারতের তুলনায়। ভারতের পাবলিক হেলথের অবস্থা আমাদের চেয়ে খারাপ, প্রিভেন্টিভ প্রতিরোধ। এটা ওখানে যদিও আমাদের রোগীরা যায় কিছু কিছু হয়তো প্রাইভেট চিকিৎসার জন্য এখানে ওখানে, কিন্তু সামগ্রিকভাবে প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা কিন্তু এটা স্বীকৃত দুনিয়া, আমি একটা ডিটেলে যাচ্ছি না, ওটা কিন্তু কম। আমাদের এখন এই জায়গাতে এখন আসল কথা যে আমরা সফল যেটুকু হয়েছি, সেই সফলতার দিকটা এগিয়ে নিতে গেলে আমাদেরকে আসলে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা,
জনগণের সঙ্গে সম্পৃক্ততা, যেটাতে আমরা অতটা সফল হইনি। যতটা সফল হয়েছি চিকিৎসার ক্ষেত্রে, কিন্তু চিকিৎসকবৃন্দ, নার্সবৃন্দ অনেক কিছু প্রোটোকল ফলো করতে পেরেছে, ওষুধের অ্যাভেলেবিলিটি অত খারাপ হয়নি, চিকিৎসা সামগ্রী প্রথম দিকে ঝামেলা হলো চলে এসেছে। কিন্তু আমাদের যেটা ব্যর্থতা হচ্ছে, এই যে জনগণ যে মানছে না, কথার কথা, জনসম্পৃক্ততা বলতে যেটা বোঝায় জনগণের ওনারশিপ নিজের হেলথের, সেই সঙ্গে তাদের যে শারীরিক কায়িক শ্রম একটা বড় ফ্যাক্টর। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকের কায়িক শ্রম কিন্তু অনেক কম আমাদের তুলনায়, এই কায়িক শ্রমটা খুব বড়। তাহলে আমাদের যে প্রান্তিক লেভেলে যে কমিটিগুলো হয়েছিল, ইউনিয়ন, থানা, ওগুলোকে কিন্তু কার্যকর হয়নি শেষ পর্যন্ত। ওই কমিটিগুলোকে কার্যকর করে জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ সবাইকে সম্মিলিত করে আবার একটা জাগরণ তৈরি করতে হবে। এই জাগরণটা শুধু কোভিড বলে না, কিন্তু ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক রোগকে কী করে আমরা নিরাপদ রাখবো, কী করে কায়িক শ্রম করবো, কী করে দলবদ্ধ হাঁটবো, কী করে আমরা খাদ্যগুলো নিরাপদ খাদ্য খাবো, কী করে অখাদ্যকে আমরা প্রতিরোধ করবো, এই কাজগুলো যদি থাকে তাহলে শুধু এই ভাইরাস না, আরও অনেক কিছুর থেকে আমরা কিন্তু মুক্তি পাবো। অর্থাৎ স্বাস্থ্যের ক্ষেত্রে প্রাথমিক পরিচর্যা, প্রাথমিক স্বাস্থ্যের আন্দোলনটাকে সরকারের বাজেটের দিক থেকেও সেদিকে চিন্তা করতে হবে, যে কিউরেটিভ থেকে প্রতিরোধে, এটাই হচ্ছে সমাধানের একমাত্র পথ। জি, অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, সে যে নিরাপদ খাদ্যের কথা প্রফেসর ডাক্তার লিয়াকত আলী বললেন, সেই নিরাপদ খাদ্য নিয়ে নিশ্চয়ই আপনি 21-এর রাতেও বসেছিলেন একটি পর্বে। সে জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ নিরাপদ খাদ্য আসলে খুব বেশি খেতে পারছে না। অনেকে উল্টা করেও বলছেন যে ভেজাল বেশি খাচ্ছে বলেই মানুষ হয়তো অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয়েছে। আসলে কি ব্যাপারটা? আমি ওই একটা কথা শুধু অ্যাড করি, আমাকে ওই প্রশ্নটা করছে তোমাদের আলটিমেটলি, কিন্তু ওরা আমাকে বলে যে আই সেলিউট ইউ, সারেন্ডার, সরি, এইসব বলছে। আমি বললাম যে তোমরা এত ভালো করলা, এত রোগী মারলা কেন, এত ট্রিটমেন্ট তোমরা কি দিলা, তোমরা প্রিভেন্টেশন করলে বলছে। এগুলো আমি অনেকগুলো এক্সপ্রেশন দিচ্ছি যে আমাদের রেজিস্ট্যান্স পাওয়ার বেশি, লোকজন খাটে, রোদে যায়, ভিটামিন ডি আছে, অনেক কিছু বলছি, মানতে চায় না আর কি। শেষ পর্যন্ত বললাম যে আমাদের আল্লাহই বাঁচাইছে আর কি, আল্লাহ কিন্তু আমাদের পক্ষে আছে, এইভাবে বলছে, সেটাও মানতে চায় না। তো আমি এই প্রসঙ্গটা সেদিন একটা মিটিংয়ে বলছিলাম, এটা অবশ্য যোগ করে বলছি। আমি শেষ পর্যন্ত বললাম যে আমাদের আল্লাহ বাস, আল্লাহ অবশ্যই আমাদের উপর রহমত করছে। তখন বলি একজন টপ লেভেল একজন বলছে যে হ্যাঁ বাঁচাইছে তো, আল্লাহ বাঁচায়, আর মারে গেলে বলতো যে ডাক্তারে মারছে না স্বাস্থ্য মন্ত্রণালয় মারছে, এই স্বভাব কিন্তু আমাদের আছে, কারণ মারা গেলে ডাক্তারে মারছে, আর বেঁচে গেলে বলে আল্লাহ বাঁচে, এটাও সত্য। তো অবশ্যই আমাদের ব্যবস্থাপনা ভালো তো ছিল, আমরা ট্রিটমেন্ট দক্ষভাবে করছি, তো সব ওষুধ আমাদের দেশে অ্যাভেলেবল, এটা তো সত্যই। তারপরে অন্যান্য যতই আলোচনা করি, এগুলো যারা বলে এই হচ্ছে ওই হচ্ছে, এগুলো সব কিন্তু অনুমান ভিত্তিক কথা বলতেছে, কোনোটা কিন্তু কনফার্ম না। আমরা কেন মারা গেল না, কেন বাঁচতে, জবাব তো এক কথায় বলা খুব ডিফিকাল্ট, কিন্তু তাই না, এক কথায় বলা, কারণ আমেরিকার মধ্যে 8 লাখ লোক মারা গেল, আমাদের এখানে 28,000-এর মতো, লাখও তো হয় নাই। তো সেই হিসেবে তো বলতেই পারেন। যাই হোক, আপনার প্রশ্নতে আসি, খাওয়া দাওয়ার যে কথাটা বলছেন, আমাদের ইন জেনারেল আমরা যতই বলি খারাপ হয়ে যাচ্ছি, আমরা কিন্তু অতটা খারাপ বলে আমি মনে করি না। আমাদের গড় আয় কিন্তু এখন 73, ভালো বলেই তো গড় আয় বেড়ে যাচ্ছে। আমাদের শিশু মৃত্যু, মাতৃমৃত্যু কম, টিকার কার্যক্রম, অন্যান্য টিকাও তো রয়ে গেছে, সেখানেও বলছে যে আমরা অ্যাডাপ্ট করে যাচ্ছি এই ভেজাল খাদ্যের সাথে। সেই কথাটা আমি বলতে চাচ্ছি। আমি একটা রোগীর কথা বলি, ওই আইসা আমাকে বলে যে কি খায় আসছে, পেট খারাপ হয়ে গেছে, এবং সে ভালো ঘরের ভালো খাদ্য খায়, সেই বলে আর কি, আমি ভালো নিজে পাকাচ্ছি, খুব সুন্দর, এই সেই। তা আমি এমনি যোগ করে বললাম যে খারাপ খাইতে খেতে অভ্যাস হয়ে গেছে, যে ভালো খাইয়েই পেটটা খারাপ হয়ে গেছে, এটা হয়ে গেছে আর কি আমাদের। যে খারাপ তো আছে, ভালো মন্দই তো চলছে, সারা পৃথিবীতেই চলছে, আমাদের হয়তো বেশি, কারণ এতটুকু দেশ, এত ঘন বসতিপূর্ণ দেশ, ছোট দেশ, 70 কোটি লোক। কিন্তু এইটাকে এখন পজিটিভলি দেখা হচ্ছে, পজিটিভলি দেখা হচ্ছে, কিন্তু পজিটিভ তো ইউটিলাইজেশন তো লাগবে। তা আমি মনে করি যেগুলো আপনি বললেন, খাদ্য নিয়ে তো অনেক কথা বাজারে চালু আছে, ভেজাল, এই সব আপনি করে শাকসবজির ফলমূল থেকে শুরু করে সব দাঁড়িয়ে তো ভেজাল, ভেজাল, ফরমালিন, কত রকমের কথাবার্তা, এগুলো তো সত্যই। তো তারপরেও তো আমরা টিকে আছি, ভালো আছি, ভালো বলতে সেই সেন্স আমি বলছি না, অনেক কিছু অনেক দেশের তুলনায় হয়তো বা আছি। তবে এই ব্যাপারে আমার মনে হয় প্রশাসন, সরকার বা জনস্বাস্থ্যবিদ, তাদেরকে তো সরকার যেমন পরামর্শ, সরকারকে কঠোরতা অবলম্বন করতে হবে যেন এগুলোর মধ্যে আমাদের না হয়, আমরা যেন ভালো ব্যালেন্স ডায়েট খেতে পারি, এই যে এই ভেজাল মুক্ত সব কিছুই তো যা মিশাই সবই তো বীজ বলতে পারে না, এগুলো খেয়ে খেয়ে তো অনেকটা অভ্যস্ত হয়েছে, এটাও সত্য। তারপরেও এটাকে তো এনকারেজ করা যাবে না, আমি তো চাই না যে এটা হোক, এগুলি থেকে তো আমাদের মুক্ত থাকতেই হবে যদি সুস্থ থাকে। আমি তো শুধু না, আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা, আমাদের যারা বাচ্চা, একজন গর্ভবতী মহিলা এই আজে বাজে ভেজাল টেজাল খায় যে এই যে ভবিষ্যৎ যে বাচ্চা আসবে, তার তো জন্মগত ত্রুটি হবে, হাবাগোবা হবে, ব্রেন ডেভেলপ করবে না, এবং সেই তো ভবিষ্যতে রাষ্ট্রের একটা কর্ণধার বা অনেক কিছু তো হবে। এই ধরনের জাতি তো আমরা চাই না। আমরা যেন সুন্দর, সবল, স্বাস্থ্যবান, ব্রিলিয়ান্ট, ব্রেন ভালো, হাবাগোবা তো আমরা চাই না। এই ধরনের ন্যাশন যাতে আমাদের না হয়,
তার জন্য তো আমাদের এই ধরনের চিন্তা ভাবনা তো অবশ্যই রাখতেই হবে। এই ধরনের পদক্ষেপ যাতে আমি ওইভাবে নিতে পারি যেন আমরা ভালো খাদ্য খেতে পারি, ভেজালমুক্ত খাদ্য খেতে পারি। শুধু তাই না, শুধু খাওয়া দাওয়াও তো না, শরীরের জন্য অনেক কিছু দরকার, হাঁটা চলা, চলাফেরা, ব্যায়াম, তাই না, এই এগুলো তো আমাদের মেনটেন তো করতে হবে আর কি। শুধু তো খাদ্য না, আমাদের ওষুধপত্রের কথা সেখানেও তো কিছু ভেজালের কথা তো শোনা যাচ্ছে আর কি। কিন্তু আমাদের সেই কর্মক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, সেরকম আলোচনাও রয়েছে, ইতিবাচক আলোচনা। এবং সেই কর্মক্ষমতা যখন আমাদের দেশে বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশের সচেতনতা বৃদ্ধি পেয়েছে, বিশ্বের অনেক দেশ যখন কুসংস্কার আচ্ছন্ন, আমাদের দেশ কিন্তু ভ্যাকসিনেশনে না বলছে না। আজকেও দেখা গেল বিভিন্ন জায়গায় ইসলাম এরিয়াগুলোর লোকজনকে ডেকে গণটিকা দেওয়া হচ্ছে। শুরুতে ভ্যাকসিন নিয়ে তো বিভ্রান্তি ছিল, অপপ্রচার, অতিবাহিত ছিল, সাইড ইফেক্ট হয়, মারা যায়, কত রকম কথাবার্তা ছিল। কিন্তু জনগণ কিন্তু থেকে বলতে পারেন যে এখন তারা কিন্তু উৎসাহী, সবাই ভ্যাকসিন নিতে চায়, তারা আগ্রহী, তারা নিতে চাচ্ছে। এবং আমি মনে করি ভ্যাকসিন কার্যক্রম তো ভালোই চলছে, যে বস্তিতে গিয়ে দেওয়া হলো, স্কুলে বাচ্চাদের দেওয়া হচ্ছে। এবং আমি তো বিভিন্ন সময় বলছি যে গিয়ে দেখেন, আমাদের ছোটবেলায় কিন্তু স্কুলে গিয়ে তো আমাদের ভ্যাকসিন দেওয়া হতো। করোনার ব্যাপারেও তাই করা উচিত। গ্রামে গঞ্জে গিয়ে কমিটি করে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ইউনিয়নে, মহল্লায়, উপজেলা লেভেলে গিয়ে ঘরে ঘরে যে গণটিকা যেটা বলছিল প্রথমে, এমন এটা দেওয়া হোক। শুধু যেন কার্যক্রমটা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, প্ল্যানটা যেন ভালো, এভাবে যদি দেওয়া হয় তাহলে আমি মনে করি যে করোনা প্রতিরোধ আমাদের জন্য অবশ্যই করা উচিত। তবে জনগণের তো দায়িত্ব কম নয়, তাকে বুঝতে হবে করোনা থেকে বাঁচার একটাই রাস্তা, দুটো রাস্তা, স্বাস্থ্যবিধি মানা, টিকা নেওয়া। এই ব্যাপারে যেন গাফিলতি, ঢিলে ঢালা বা ড্যামকার এসব যেন আমরা না করি। টিকা নেওয়ার জায়গাটায় বাংলাদেশ অনেক এগিয়েছে, বাংলাদেশের মানুষের আগ্রহটা এগিয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। শেষ করতে হবে। অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, আপনি এই জায়গাটা বলবেন সেই জায়গায় কতটা আশ্বস্ত হতে পারি? কারণ টিকা কার্যক্রম চলছে, মানুষ আগ্রহ দেখাচ্ছে, স্বাস্থ্যবিধি মানায় আমরা এটা আরো ত্বরান্বিত করতে হবে। এই ওমিক্রন শিখিয়ে দিয়েছে যে আমাদেরকে এটা ত্বরান্বিত করতে হবে। এবং সারা বিশ্বে একটা, যেটা বললাম যে বৈশ্বিক কমিউনিটির একটা দায়িত্ব রয়েছে, আমাদের সরকারের দায়িত্ব রয়েছে সরবরাহ বৃদ্ধি, এবং আস্তে আস্তে এখন যেটা স্লোগান উঠছে সারা বিশ্ব জুড়ে যে দৌড়ে দৌড়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে। এটা ছাড়া যেন এটা যত দ্রুত সম্ভব করা যাবে, তত আমরা করোনার যে বংশবৃদ্ধি, ভাইরাসের বংশবৃদ্ধি কমাতে পারলে মিউটেশন বন্ধ করতে পারবো। বংশবৃদ্ধি থাকলে মিউটেশন বন্ধ হবে না, চলতে থাকবে, এবং তার মধ্যে বন্ধু হবে, নিউট্রাল হবে, খারাপ হবে। খারাপটা হলেই আমাদের সর্বনাশ হবে। অর্থাৎ বাহক আমরা কোনোভাবেই রাখতে পারবো না। যেটা আপনি বললেন সেই যে স্বাস্থ্য বিধি, সেটা হলো যে ভেন্টিলেশন, বদ্ধ ঘরে ভেন্টিলেশনগুলোকে, যেমন আমরা যত বলতেছি যে বাচ্চারা নাও, স্কুল কলেজে তীব্রভাবে আমরা আন্দোলন করছি যাতে ভ্যাকসিনেশন হোক, কিন্তু আমরা সেই হারে কিন্তু তাদের ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ভেন্টিলেশন, তাদের টয়লেট পরিষ্কার রাখা, তাদের স্থান পরিচ্ছন্নতা ইত্যাদির ব্যাপারে কিন্তু ওই দিকে বলছি না। ওই জায়গাতে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ভেন্টিলেশন, মাস্ক, এবং যথাসম্ভব ভিড় এড়ানো, যথাসম্ভব কম অনুষ্ঠান করা। বিশেষ করে যেখানেই সংক্রমণ, আমি আগে সার্ভেলেন্সের কথা বলছি কেন, কারণ গুচ্ছ ধরা পড়বে, ওই গুচ্ছের সাথে সাথে কিন্তু স্থানীয়ভাবে প্রশাসনকে এগিয়ে আসতে হবে, স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে সম্মিলিতভাবে। এবং এই দ্বারাই কিন্তু আমরা গুচ্ছ বন্ধ করার জন্য যে কার্যক্রমগুলো করতে পারবো। এবং এই যে ভ্যাকসিনেশনের জন্য যে পদক্ষেপগুলো, সেই পদক্ষেপগুলো একদিকে আন্তর্জাতিক বিজ্ঞানী মহল যদি কোনো চেঞ্জ করতে হয়, ঔষধের ক্ষেত্রে যেমন জিজ্ঞেস করলেন, এখন পর্যন্ত যা ঔষধ আছে তা কার্যকর থাকবে, কিন্তু যদি কোনো পরিবর্তন আসে খুবই দ্রুত এসে যাবে। কারণ যেহেতু মোটামুটিভাবে ভাইরাসটার কার্যক্ষমতা বোঝা গেছে, যতই মিউটেশন হোক, একটা যে কিভাবে সে কাজ করে ধরা পড়তে খুব বেশি দিন লাগবে না। হ্যাঁ, হয়তো 2 থেকে 3 সপ্তাহ। নিশ্চয়ই। একদম 30 সেকেন্ডে আরেকটি ছোট্ট উত্তর আপনার কাছ থেকে নিয়ে নিই। বাংলাদেশে যারা কোমরবিডিটি বা বয়স্ক যারা রয়েছেন, তাদের জন্য বুস্টার ডোজ চিন্তা করবে কিনা এই ওমিক্রনের জন্য? এই মুহূর্তে সবসময় ভাবা হচ্ছে যে অন্তত পক্ষে 1 ডোজ আগে সবার জন্য নিশ্চিত করা। কারণ ওই যে বললাম যে আমি তাকে নিরাপদ করতে গেলাম, যেটা আমি, কিন্তু বংশবৃদ্ধি যদি আমি না বন্ধ করতে পারি, ওই যে যারা বংশবৃদ্ধি করলো না জুনিয়র, তারা হয়তো অসুস্থ তীব্র হলো না, কিন্তু একটা মিউটেশন হয়ে যে ভ্যাকসিন দিয়ে বুস্টার ডোজ দিচ্ছে সেটা হয়তো অকার্যকর। আমাদের সবার লক্ষ্য হবে আগে একটা ডোজ, সারা বিশ্ব জুড়ে, কিন্তু এটা দেশেও তাই। শেষ করব অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, একদম শেষ মন্তব্য। না, শেষ পর্যন্ত বুস্টার ডোজের কথাটাই তাহলে বলে মন্তব্য করি। আমি মনে করি যে বুস্টার ডোজ তো পরে পৃথিবীর অনেক দেশ চালু করছে, আমাদের যে ভ্যাকসিন, যেগুলো কিন্তু 2টা ডোজ দরকার। 2টা ডোজ সবার নিশ্চিত করার পরেই
বুস্টার ডোজ চিন্তা ভাবনা কিন্তু হয়তো আমাদের করতেই হবে, তারপরে আমি মনে করি বুস্টার ডোজ দিতে হবে, কারণ আমরা তো অনেকে দিতেই তো পারি নাই। ওমিক্রন আসুক আর যেটাই আসুক এটা আগে মেইনটেইন সবাইকে দেওয়ার পরে আমরা বুস্টার চিন্তা ভাবনা করি, এটাই করতে হবে। তবে হ্যাঁ, চিন্তা ভাবনা অবশ্য রাখতেই হবে, কারণ এটা প্রাপ্যতার উপরে তো নির্ভর করে। এখন তো আমাদের ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু প্রায় 50-60 লোক কিন্তু টিকার আওতায় চলে আসবে। প্রশাসন ওইভাবে আগাচ্ছে এবং আমি মনে করি মার্চের মধ্যে অলরেডি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলছেন কয়েকদিন আগেও প্রায় 80% লোকের কিন্তু টিকা হয়ে যাবে আশা করছি আমরা। এবং তখন আবার যারা এই বছরের ফেব্রুয়ারি থেকে টিকার কার্যক্রম শুরু হয়েছে তাদের আবার দ্বিতীয় ডোজের যে কার্যক্ষমতা সেইটা হয়তো একটু করে হয়তো হতে পারে। বুস্টার ডোজের চিন্তায় আমরা যাব। প্রস্তুতি আমাদের রাখতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা আমাদের যা কার্যক্রম যা করতেই হবে, কারণ টিকা তো শুরুতে যে ঝামেলা ছিল, এখন তো টিকা অনেকটা অ্যাভেলেবল হয়ে যাচ্ছে আর কি। এবং ভবিষ্যতে তো আমি মনে করি যে আগামী বছরেই কিন্তু আমাদের দেশে টিকা তৈরিও দেখবেন হয়ে যাবে আর কি। তখন এটা আরো অলরেডি আমাদের একটা টিকা কিন্তু ট্রায়ালে চলে আসতেছে বাংলাদেশে, তাই না? সেটা আমাদের অনেক বেশি সুবার্তা আমাদের দেশের জন্য, সেটা নিয়ে আসুক, এটা আমরা চাই আর কি। থাকবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলোচনা করছিলাম আজকে আমরা ওমিক্রন এবং বাংলাদেশ যে সতর্ক অবস্থানে থাকবে সেই জায়গাটায় আজকের আলোচনাটা ছিল, এবং আমাদের যে আজকের আলাপচারিতা ছিল সেখানে একটি কথা কিন্তু খুব বেশি স্পষ্ট, যে সেটা যে ভ্যারিয়েন্টই হোক না কেন আমাদেরকে যে স্বাস্থ্যবিধি মানা দরকার সেই জায়গাটায় আমরা অনেক বেশি সচেতন হব। আর ভ্যাকসিনেশন কার্যক্রম বাংলাদেশে চলছে এবং খুব সফলভাবেই চলছে। সেই কার্যক্রমে এখনও যারা অংশ নিতে পারিনি, নিশ্চয়ই আমাদের আগ্রহের জায়গাটা থেকে আমরা অংশ নিব এবং আমরা আমাদের দেশকে সুরক্ষিত করবই। সেই প্রত্যাশায় শেষ করছি 21 রাতের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।